কিন্তু এই ভাবনা কি আমরা ভাববো বলে ঠিক করি? এই ভাবনা কে ভাবছেন? এর মধ্যে কোথাও যেন একটা আপনি পালাতে চাইছেন আপনার দায়িত্ব থেকে। এটা অন্য কেউ ভাবছে। অতএব তারপর যা কিছু ইচ্ছা, যা কিছু কর্ম, যা কিছু করছি, অতটা সাধনা করতে পারছি না, অতটা সাধুসঙ্গ করতে পারছি না, আমার কোনো দোষ নেই। কারণ তিনি ভাবছেন তো। আসলে তো আমার তো কোনো ভাবনা নেই, তা কিন্তু নয়। সবটাই দায়িত্ব নিন, দেখুন না, তার মধ্যে খুব স্বাধীনতা আছে। তিনি আছেন ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার অহং আছে, ততক্ষণ পর্যন্ত সবটা দায়িত্ব নিতে হবে আমাদের। যেটা বললাম, এই ভাবটাই বা কেন আছে? লক্ষ্য করে দেখবেন যে, কেন আমাদের মন্ত্র দেয়া হয় দীক্ষার সময়? বা কেন আমাদের ইষ্টমূর্তি নির্ধারণ করে দেওয়া হয় বা ইষ্টরূপ নির্ধারণ করে দেওয়া হয়? কারণ আমরা এক কথায় মনকে ব্ল্যাংক করতে পারি না। যদি পারতাম, যদি আমরা সেরকম ধরনের উচ্চ কোটির সাধক হতাম, তাকে কোনো মন্ত্র দিতেই হতো না। তাকে কোনো রূপ দিতেই হতো না। তাকে জাস্ট বলতে হতো, সাইলেন্টলি বসো, ফাঁকা হয়ে যাও, ভ্যাকুয়াম হয়ে যাও। সে হয়তো কিছু মিনিটের মধ্যেই ভ্যাকুয়াম হয়ে যেতে পারত। আমরা পারি না, পারি না। বিভিন্ন রকমের বিষয় আমাদের মনের মধ্যে গজগজ, গজগজ, গজগজ করে। নানা রকমের ভাবনা, নানা রকমের চিন্তা আসে। কখনো একদম মেঘহীন আকাশ হয় না। তাই জন্যে একটা বড় সূর্য দিয়ে দেওয়া হয়। এই হচ্ছে তোমার ইষ্টরূপ। এর উপরে কনসেনট্রেট করো। এইটা আমরা আরেকটু পারি। যদি বা করলাম, ভিজুয়ালি কনসেনট্রেটেড হলো, কিন্তু কথা চলতে থাকে মনের মধ্যে। হয়তো আমরা চোখ চেয়েও দেখবেন, আমরা হয়তো তাকিয়ে আছি ঠাকুরের ছবির দিকে, কিন্তু মনে মনে হাজার রকমের অন্য কিছু ভাবছি, ঠাকুর ছাড়া। কথা চলছে, শব্দ চলছে। সেই শব্দকে কাউন্টার করার জন্য মন্ত্র দেয়া হয়। আমাদের ভিজুয়াল রূপ তৃষ্ণা মেটানোর জন্য ছবি দেয়া হয়, ব্ল্যাঙ্ক থাকতে পারি না বলে। আর কথাকেও ব্ল্যাঙ্ক করতে পারি না, কথাকেও স্তব্ধ করতে পারি না, তাই জন্য আমাদের শব্দ দেয়া হয়, মন্ত্র দেয়া হয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শাম্ব। ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ এবং মরমীয় স্পিরিচুয়াল সোসাইটির সকল দর্শক, শ্রোতা এবং অনুরাগীদের নতুন ইংরেজি বর্ষের শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানাই। সেই সঙ্গে প্রণাম জানাই স্বামী পরমানন্দ আমার গুরু মহারাজের চরণে এবং প্রণম্য জয়দীপ মহারাজ আমার গুরুদেবের চরণে। আজকে যে আলোচনার যে বিষয়বস্তু বা শিরোনাম ধার্য করা হয়েছে সেটি হলো ত্রিপাদ ভূমি। কথা প্রসঙ্গে গুরু জয়দীপ মহারাজের একটা কথা মনে পড়ে গেল, সেটি আপনাদের একটু বলে শোনাতে চাই। এখনকার জেনারেশনের কাছে ঠাকুর, মা বা স্বামীজির বাইরে অন্য কোনো দিকে তাকাবার কোনো প্রয়োজনই নেই। কারণ তাদের দিকে তাকালে নানক, কবির, সুফি, দরবেশ, সাই, বাউল সবকেই পাওয়া যাবে। সকল নদী যেমন একটি সঙ্গমে এসে মিলিত হয়েছে, সেই সঙ্গমের নামই যেন শ্রীরামকৃষ্ণ ভাবধারা। সেই ভাবধারারই একজন প্রকৃত উত্তরসূরি গুরু মহারাজ এবং পরবর্তীকালে আমাদের গুরুদেব স্বামী জয়দীপ মহারাজের আলোচনায় আমরা বিভিন্ন রকম তাদের আলোচনা প্রসঙ্গে আমরা জানতে পারি জীবনের গভীরতা, সহজতা শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, সম্পর্ক, জীবনচর্যা, আদর্শ, উদ্দেশ্যের যে শিক্ষা সেটি আমরা তাদের কাছ থেকে পাই। এবং তাদের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে কঠিন এবং জটিল যে তত্ত্বগুলি রয়েছে, যেগুলো আমাদের পক্ষে ধারণ করা মুশকিল, সেগুলি তারা সহজ এবং প্রাঞ্জল ভাষায় আমাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করেন। আমি আর বেশি কথা বাড়াবো না, আমি স্ক্রিনে রেখে নেব আমাদের সকলের প্রিয় উমেশ দাকে।
শাম্য, তোমাকে শুভেচ্ছা জানাই। নমস্কার, সকলে আমার প্রণাম নেবেন। আজকেও ইন্টারনেটে গোলযোগ আছে, মাঝে মধ্যে ছবি আটকে যাচ্ছে বলে শাম্য কিছু জায়গায় হয়তো ভাবছিল যে লাইভ সম্প্রচার হচ্ছে না, কিন্তু না, লাইভ সম্প্রচার হচ্ছে। আমরা আজকের যে আলোচনা ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির এই প্ল্যাটফর্মে, সেটি ত্রিপাদ ভূমি, আমরা সকলেই জেনেছি। প্রণম্য মহারাজ চেষ্টা করে যাচ্ছেন আমাদের জীবন সাধনমুখী হোক। সাধনমুখী হলেই আমাদের মধ্যে যে ভয়, যে অজ্ঞানতা, যে কুসংস্কার, সেগুলো দূর হবে। আমরা সত্যের মুখোমুখি হব, আমাদের জীবন সুন্দর হবে, সার্থক হবে। আমি আর কথা না বাড়িয়ে প্রণম্য মহারাজকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার সবাইকে। শাম্য এবং উমেশ, তোমাদের অভিবাদন এবং আমাদের নতুন বছরের প্রথম সম্প্রচার আজকে 2024 সাল। সবাই জানতে চায় কেমন যাবে বছরটা। তো এই বছরটা নির্বাচনের বছর, শুধু আমাদের দেশেই নয়, অনেকগুলো মানে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দেশগুলোতে এবছর নির্বাচন হবে। আমেরিকাতে হবে, ভারতে হবে। দেখা যাচ্ছে হিসেবে যে পৃথিবীর প্রায় 50% দেশগুলোতে এবছরে বড় ধরনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং বিশেষ করে মনে পড়ে যায় অস্কার ওয়াইল্ডের একটা বিখ্যাত উক্তি, যদি ভোট দিয়ে কিছু পরিবর্তন করা সত্যি যেত তাহলে ওরা আমাদের ভোট দিতে দিত না। এটা খুবই খুবই তাৎপর্যপূর্ণ কথা। অনেক জায়গাতেই লোকেদের নেশার মতন একটা রাজনীতির চর্চা, বিতর্ক এর মধ্যে থাকে এবং মানুষ ভাবে যে আমরা ভোট দিয়ে বোধহয় বিরাট কিছু করলাম, অনেক পরিবর্তন করলাম, অনেক আমরা পালা বা ঘুঁটি বা বোর্ড আমরা উল্টে দিলাম। কিন্তু বুঝতে পারে না যে ওই একই মুদ্রার এপিঠ ওপিঠ অন্য কোনো শক্তি আসলে সবকিছুকে যে চালিয়ে যাচ্ছে। সরকার এবং বিরোধী এর পেছনেও যে একই টাকার শক্তি, একই উৎস, যেটাকে আজকে আমরা বুঝতে পারছি ওয়ার্ল্ড অর্ডার, গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার। এটা নিয়ে এখন মানুষ অনেক বেশি চর্চা করছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আর গণতন্ত্র বলতে আমরা এটাকে একটা খুব অসাধারণ কিছু একটা সিস্টেম বলে ভাবি। খুব একটা অসাধারণ সিস্টেম বলে মনে হয় না। যত দিন যাচ্ছে এটা একটা, যতটা ডেমোক্রেসি তার চেয়ে বেশি ম্যানিপুলেশন বলে মনে হয়। কারণ একটা জিনিস আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে মেজরিটি ইজ রাইট। সংখ্যাগুরু মানেই তারা সব ঠিক। অনেকে মিলে, বেশিরভাগ মানুষ মিলে যদি একটা কিছু চায় তাহলেই সেটা ঠিক। এই মনে হওয়াটা একটা মারাত্মক ভ্রম, এটা একটা বদমাইশি। সুতরাং কি করা হয়, আমাদের চাহিদাগুলোকেও ঠিক করে দেওয়া হয় প্রোপাগান্ডার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ওদের সুবিধে অনুযায়ী। সবাই আমরা চাকরি চাই, সুতরাং চাকরি চাও, চাকরির জন্য তোমরা রাস্তায় মিছিল করো, চাকরির জন্য তোমরা অনশন করো, এইবার তোমাদের আমি চাকরি দেব। এইভাবে মানে একটা অদ্ভুত ম্যানিপুলেশন হয়, আমরা নিজেরাও সেটা বুঝতে পারি না। এই মেজরিটি মাস্ট বি রাইট, সংখ্যাগরিষ্ঠ যখন একটা কিছু চাইছে সেটা নিশ্চয়ই ঠিক চাইছে। এই যে একটা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে গণতন্ত্রের মূল মন্ত্র, এইটাকে এবার প্রশ্ন করার সময় হয়েছে যে সত্যি কি আমরা যেটা চাইছি আমরা জানি আমরা কি চাইছি, নাকি আমাদের কেউ একটা শিখিয়ে পড়িয়ে দিচ্ছে যে এইটা চাইতে হয় তাদের নিজেদের সুবিধের জন্য। এইটা এবার ভাবার সময় হয়েছে। আর এই যখন নতুন বছর শুরু হলো, পৃথিবীর দুটো দিকে দুটো বড় বড় যুদ্ধ চলছে এখন। ইউক্রেনের যুদ্ধ একপেশে হয়ে গেছে, ইউক্রেন প্রায় হাত তুলে দিয়েছে, রাশিয়া এই যুদ্ধে জিতছে। বলা যেতে পারে আমেরিকা এবং ইউরোপ হেরে গেল এই যুদ্ধটাতে। এখন সবাই কনসেন্ট্রেট করছে ইসরায়েল এবং প্যালেস্টাইন এবং হামাসের ওপরে। আস্তে 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 মিডল ইস্টে যুদ্ধটা ছড়িয়ে পড়ছে এবং সেটা একটা বড় ধরনের একটা বৈশ্বিক বা একটা গ্লোবাল কনফ্লিক্ট বা সংঘাতের দিকে চলে যেতে পারে। কারণ ওখানে অনেকে স্টেক আছে। ইউক্রেন নিয়ে অতটা স্বার্থ নেই দেশগুলোর, কিন্তু মধ্যপ্রাচ্য নিয়ে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন বেস নিয়ে, মধ্যপ্রাচ্য রাজনীতি নিয়ে, মধ্যপ্রাচ্য তেল নিয়ে, খনিজ নিয়ে, সেখানে পুরো পৃথিবীর স্বার্থ জড়িয়ে রয়েছে। অতএব সেখানে আরেকটা স্ট্রং পাওয়ার স্ট্রাগল চলছে। আর ধীরে ধীরে
এমনিতেই একটা ওয়ার্ল্ড অর্ডার পাল্টাচ্ছে, সেটাই 2024 সালে আরো বেশি করে বোঝা যাবে। এতকালের এই 100 বছরের যে ওয়ার্ল্ড অর্ডার, এটা এই যে তার মূল ব্যাপারটাই ছিল আমেরিকার ডমিনেশন, সেইটা ধীরে 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 পুরোপুরি পাল্টে যাচ্ছে। আমেরিকা দুর্বল হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি। অতএব এই বছরটা একটা টাল মাটালের বছর তো বটেই, এবং সেই টাল মাটালের মধ্যে আমরাও আছি। আমাদের দেশেও ভেতরে এবং বাইরে, অভ্যন্তরীণ এবং বহির জগতে অনেক রকমের চাপ আছে। সব মিলিয়ে বছরটা একটা অভিজ্ঞতার বছর আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক রাজনৈতিক জীবনে, এবং তাই জন্য এখন আরো বেশি করে আমাদের নিজেদের মধ্যে এই আধ্যাত্মিক অনুসন্ধান, নিজের মধ্যে নিজের কেন্দ্রকে খুঁজে পাওয়া প্রয়োজনটাও রয়েছে। হ্যাঁ মহারাজ, 2024 77তম পর্ব ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ এবং মরমী স্পিরিচুয়াল সোসাইটির আজকের শুরুতেই আপনি এবছরের নিয়ে এবং তার সঙ্গে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা এবং পৃথিবীর গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের চাহিদা, সেই সঙ্গে পৃথিবীর রাজনীতি এবং ওয়ার্ল্ড অর্ডারের নতুন রূপ আসার, নতুন ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনার কথা, এবং তার থেকে যে প্রকৃত সত্য সেইটা উদ্ধারের জন্য আমাদের সত্যের অন্বেষণ ও সত্যমুখী হওয়ার কথা বলেছেন। আপনাকে প্রণাম জানাই। প্রথমেই আজকে যে জিজ্ঞাসা নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করব, প্রথমে জিজ্ঞাসা রেখেছেন প্রদীপ কুমার দত্ত। তিনি লিখেছেন, আমার একটা জিজ্ঞাসা আছে, শরীরের ক্ষুধা, মনের ক্ষুধা, প্রাণের ক্ষুধা। শরীরের ক্ষুধা ও মনের ক্ষুধা কিছুটা বুঝি, কিন্তু প্রাণের ক্ষুধা ব্যাপার বুঝতে পারছি না, যদি বলেন বুঝতে পারবো। প্রদীপ কুমার দত্ত। আচ্ছা, বেশ। হ্যাঁ, প্রদীপ কুমার দত্ত, শরীরের ক্ষুধা, মনের ক্ষুধা ও প্রাণের ক্ষুধা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। শরীরের ক্ষুধা আমরা বুঝি বলে মনে করি, কিন্তু সবটা কি বুঝি? আহার, নিদ্রা, মৈথুন, এগুলো কিন্তু মূলত শরীরের ক্ষুধা। শরীরের ক্ষুধা মানে শুধুমাত্র খাবার নয়, এটা একটা কথা মনে রাখতে হবে। ধরা যাক অনেক দিন বিশেষ কোনো কারণে আমার ঘুম হয়নি, হয়তো রোগের কারণে বা নানা রকম দুর্যোগের কারণে। তা সেই সময় মনে হচ্ছে যদি একটু সুযোগ পেতাম, যদি একটু শুতে পারতাম, একটু ঘুমোতে পারতাম, তখন অন্য সমস্ত কিছু থেকে ভালো মন্দ খাবো, কি কোথাও বেড়াতে যাব, কি একটু ব্যায়াম করি চলো, একটু খেলাধুলা করি চলো, এই সমস্ত শরীরের ক্ষুধার থেকে তখন ওই একটু ঘুমিয়ে নিই চলো, এই ক্ষুধাটা তখন প্রবল হয়ে ওঠে। তাই জন্য যেটার অভাব খুব বেশি আমাদের শরীরে অনুভব হয়, তখন সেটাই আমাদের মূল ক্ষুধা হয়ে ওঠে। আহার, নিদ্রা, মৈথুন, এটা খেয়াল রাখতে হবে, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, আরেকটা ক্ষুধার দিকে আমরা কখনো মন দিই না। সেটা হচ্ছে আমাদের এই শরীরটা আসলে পঞ্চভূত দিয়ে তৈরি। আমরা যখন মাতৃগর্ভে থাকি, তখনও মায়ের শরীর থেকে আমরা এই পাঞ্চভৌতিক রস নিয়ে শরীরটা আমাদের তৈরি হয়। মাতৃগর্ভ থেকে বেরোনোর পর তখন আমরা খাদ্যের মধ্যে থেকে বলছি শরীরটা তৈরি হচ্ছে বটে, কিন্তু সেই খাদ্যটা কোত্থেকে আসছে? এই পঞ্চভূত থেকেই খাদ্যটা আসছে। সুতরাং সূর্য, বাতাস, জল, মাটি, এগুলোর সাথেও শরীরের খুব নিবিড় সম্পর্ক আছে। সেখানেও শরীরের ক্ষুধা খুব গুরুত্বপূর্ণ। অনেক দিন একজন আসামিকে যদি একটা সলিটারি সেলে রেখে দেওয়া হয়, অর্থাৎ নির্জন ছোট্ট অন্ধকার ঘরে, তারপর তার শরীরটা কি চাইবে? হ্যাঁ, সঙ্গ চাইবে, মানুষের মুখ দেখতে চাইবে, আর একটু কথাবার্তা বলতে চাইবে, সব ঠিক আছে, কিন্তু প্রথম চাইবে সূর্য, প্রথম চাইবে আলো। সুতরাং সূর্যের সাথে শরীরের একটা নিবিড় সম্পর্ক, জলের সাথে নিবিড় সম্পর্ক, আর এর সাথে তৃষ্ণাও যেমন আছে, তেমন ধরা যাক এই শীতকাল পড়েছে, মাঝে মাঝে অনেকেই চানটা একটু ড্রপ দেয়। আমরা যেমন কলেজে ক্লাসটা ড্রপ দিই, তেমন আর শীতকাল একটু কেমন একটা আড়ষ্ট লাগছে, গা ম্যাজ ম্যাজ করছে, কম্বল থেকে বেরোতে ইচ্ছে করছে না,
আজকে চানটা করব না, বাকি সব কিছু করবে, খাবে দাবে সবকিছু করবে, কিন্তু চানটা করব না। এবার এরকম ২-৩ দিনেও অনেকে না করে থাকে। বিদেশিরা তো দিনের পর দিন চান না করে থাকে। তারপরে যখন একদিন চানটা করে, তখন জলের সাথে শরীরের স্পর্শ হতেই যেভাবে শরীর সেই জলটাকে টেনে নেয়, বোঝা যায় যে শরীরের মধ্যে এই জলের জন্য কত ক্ষুধা ছিল। এবং স্নানের পর তার শরীরটার মধ্যে এমন এক উজ্জ্বলতা আসে, বোঝা যায় যে এই জল কত বড় একটা খাদ্য শরীরের জন্য। আমাদের এই পৃথিবীটা ৩ ভাগ জল এবং ১ ভাগ স্থল। তেমন আমাদের শরীরটাও ৩ ভাগ জল এবং ১ ভাগ স্থল। জল বলতে শুধু শুধু এমনি জল নয়, তরল, এবং আমাদের শরীরে সেই তরলের বিরাট ভূমিকা। তাই জন্য জল সবসময় দরকার শরীরটার। এগুলো যখনই অভাব হয় আমাদের শরীরে, তখনই এই শরীরের ক্ষুধাগুলো আরো ভালো করে বোঝা যায়। এবার হচ্ছে মনের ক্ষুধা। মনের ক্ষুধা কি? মনের ক্ষুধা হচ্ছে বাসনা। আর বাসনার চরিতার্থতা হচ্ছে সেই ক্ষুধার নিবৃত্তি। যেটা আমি ছোটবেলা থেকে খুব চাইছি, খুব মন থেকে চাইছি, খুব বাসনা করছি যার জন্য, সেটা যখন পেতে শুরু করলাম, সেটা যখন পেলাম, তখন একটা মনের ক্ষুধা কিছুটা মিটল। কিন্তু সেই মেটার পরেও কেমন জানি মনে হলো কি যেন বাকি রয়ে গেল। আবার যেন চাহিদা উঠছে ভেতরে। কেন উঠছে? কারণ প্রাণীর একটা ক্ষুধা আছে। সেই ক্ষুধাটাকে আমরা ঠিক বুঝতে পারি না। প্রাণীর ক্ষুধা বলতে দুটো দিক আছে। ১ নম্বর হচ্ছে অস্তিত্ব রক্ষার একটা ক্ষুধা আছে। অর্থাৎ আমরা বাঁচতে চাই। সেটা যখন হঠাৎ কোনো ক্রাইসিসের মুখোমুখি হই আমরা, হঠাৎ সামনে একটা গাঁ করে বাস এগিয়ে আসছে, যেভাবে আমরা তখন বাঁচার জন্য মুহূর্তের মধ্যে আমরা ইমার্জেন্সি ডিক্লেয়ার আমাদের শরীরের মধ্যে, পালাতে হবে, লাফাতে হবে, কিছু একটা করতে হবে। এই যে বাঁচতে চাই, এটা একটা প্রাণের ক্ষুধা, যেটা ঠিক সবসময় বোঝা যায় না। কারণ আমরা ধরে নিই কোথাও একটা যে মৃত্যু এখনো দেরি আছে। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি না। যদি জানতাম, কেউ যদি আমাদের বলতো যে আর ২৪ ঘন্টা পরে তোমার মৃত্যু হবে, তখন যেভাবে প্রাণ আঁকপাক করত ওই ২৪টা ঘন্টা, তাতে আমরা বুঝতে পারতাম যে প্রাণ কতটা বাঁচতে চায়, এক্সিস্ট করতে চায়। এটা প্রাণের একটা বেসিক ধর্ম। এটা দোষেরও নয়, এটা গুণেরও নয়। এটা কুকুরেরও আছে, বেড়ালেরও আছে, পশু, পাখি, মশা, মাছি সবার মধ্যে আছে বাঁচতে চাওয়া। একটা মশাকে একটুখানি মেরে দিয়ে একটু আধমরা করে ছেড়ে দেখো। এমন নয় যে হাল ছেড়ে দেবে যে এবার তো মৃত্যু এসেই গেছে, আর বাঁচার চেষ্টা করে কি লাভ, হাল ছেড়ে। তখনও চেষ্টা করছে প্রাণপণ ওখান থেকে একটু সরে যেতে, যাতে আবার না মারতে পারে। এই যে বাঁচতে চাই আমরা, এইটা একটা দিক। আরেকটা দিক আছে যেটা আমরা একদমই খেয়াল করি না। এই যে বাঁচতে চাই এবং বেঁচে তো আছি, দিব্যি বেঁচে আছি। তারপরে আমরা মনের ক্ষুধা এবং শরীরের ক্ষুধার পেছনে দৌড়চ্ছি। দৌড়েও আমাদের ঠিক পুরোপুরি ক্ষুধা মিটছে না কেন? তাহলে প্রাণের আরো কোনো কি ক্ষুধা আছে? এইখানে এক আধ্যাত্মিক জীবন বা আধ্যাত্মিক জগতে আমরা তখন প্রবেশ করতে শুরু করি। যে প্রাণ আসলে কি চায়? প্রাণ স্থির হতে চায়, প্রাণ শান্তি চায়, প্রাণ প্রেম চায়, প্রাণ মিলন চায়। সেইটা পায় না, এবং তখন মন তাকে নানা রকম অপশন দেয়, জগৎ থেকে কুড়িয়ে এনে অপশন দেয়। একটা চাকরি হলে সেই ক্ষুধার নিবৃত্তি হবে, একটা বিবাহ হলে ক্ষুধার নিবৃত্তি হবে, সন্তান এলে ক্ষুধার নিবৃত্তি হবে। এরকম নানা রকম তাকে অপশন দিয়ে যায়। সে অপশনের পেছনে পেছনে আমরা দৌড়ই। দৌড়তে দৌড়তে সেটা কিছুটা কিছুটা করে যখন পাই, যা লোকে বলেছে, যা মন বলেছে, সেগুলো ফলো করে সেগুলো যখন আমরা পাই, তখন আমরা তাৎক্ষণিক সেই মনের ক্ষুধার নিবৃত্তিতে সন্তুষ্ট হই। তবুও দেখি আমাদের তৃপ্তি হচ্ছে না, তবুও কোথাও একটা অতৃপ্তি রয়ে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ।
আমার মনে আছে, আমার ব্যক্তিগত একটা অনুভূতির কথা আমি এখানে বলছি, যে একটা সময় ছিল যখন পাগলের মতন চেষ্টা করছি সাধনা করার, একজন মানুষকে খুঁজছি ভেতরে ভেতরে, যে আমার জিজ্ঞাসার মীমাংসা করতে পারবে, যে আমাকে পথ দেখাতে পারবে, যে আমার জীবনের দিশারি হবে। তখন একটা খুব ব্যাকুল অবস্থা, দিগ্ভ্রান্ত হয়ে যেন দৌড়চ্ছি, বহু সাধু সঙ্গ করার চেষ্টা করছি, যেখানে যায় যিনি কথা বলেন তার কাছে ছুটে ছুটে যাচ্ছি, যত বই পাচ্ছি, যোগের বই পাচ্ছি, মহাপুরুষদের জীবনী পাচ্ছি, সেগুলো অধ্যয়ন করছি, গেলার চেষ্টা করছি, সবই হচ্ছে, কিন্তু তাও মনে হচ্ছে কিছু যেন বাকি রয়ে যাচ্ছে। অবশেষে অনেক ঘাট পেরিয়ে শেষ পর্যন্ত যখন আমার গুরুদেব স্বামী পরমানন্দের কাছে পৌঁছলাম, তখন এই প্রাণের ব্যাপারটা বুঝতে আরম্ভ করলাম। একটা করে সৎসঙ্গ শুনছি, একটা করে কথা তিনি বলছেন, গোটা সৎসঙ্গের কথা ছেড়েই দিই, একটা কথা তিনি বলছেন, আর মনে হচ্ছে যেন বহুদিন অনাবৃষ্টির পর জমিতে যেমন ফাটল ধরে যায়, ফাঁক হয়ে যায় জমি, শুকনো জীর্ণ হয়ে যায়, বুঝতেই পারা যায় জমির দিকে তাকিয়ে, গাছপালার দিকে তাকিয়ে সবাই শুধু জল 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 বলছে। ঠিক সেই রকম যেন ফোঁটা 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 জল পড়ছে সেই জমির উপরে। সেই প্রাণ এমনই স্থির হয়ে যাচ্ছে সেই শব্দ শুনতে শুনতে, মনে হচ্ছে না সেই শব্দ বাইরে থেকে কেউ বলছে, মনে যেন অন্তর থেকেই যেন অপেক্ষা করছিল কিছু একটা, হঠাৎ যেন খুলে গেছে সেই অন্তরের একটা দরজা, আর যে কথাগুলো যেন আমি জানি, সেই কথাগুলো যেন অন্তর থেকে উচ্চারিত হচ্ছে। এই প্রাণের ক্ষুধা মিটতে আরম্ভ করছে, অনন্ত ক্ষুধা তখনও, কিন্তু সেই মেটা শুরু হচ্ছে। এবার তখন আমি বুঝতে পারলাম যে প্রাণের খাদ্য কাকে বলে। কারণ এই যে প্রাণের খাদ্য, এটা প্রাণ আজ থেকে চাইছে না, বা এটা 5 বছর থেকে চাইছে না, এটা 10 বছর থেকে চাইছে না, এটা অনাদি অনন্ত কাল থেকে প্রাণ এইটা চাইছে। এটাই প্রাণের ক্ষুধা। আর প্রাণ ধরেই বিবর্তন হয়, এভলিউশন হয়, প্রাণ ধরে। কেন হয়? কেন আমরা এককোষী প্রাণ থেকে বহুকোষী প্রাণ হয়ে এই ক্রমাগত বিবর্তন হতে 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 শেষ পর্যন্ত মানুষে এলাম? শরীরের খিদের জন্য নয়, মনের খিদের জন্য নয়, মনের বাসনা মেটানোর জন্য নয়। মনের বাসনা তৈরি হয় মানুষ শরীর হওয়ার পর। সেই মনের বাসনাটাও ভুল পথে চালিত, ওটা আসলে প্রাণেরই তাগিদ। মন তাকে একটা টপিক দিয়ে ভুল ভাবাচ্ছে, কিন্তু প্রাণের তাগিদটা কি? প্রথমেই যেটা বললাম, শান্তি, আনন্দ, প্রেম, মিলন। কার সাথে? কোথায় মিলন? সেই বোধের যে তাগিদ, এই তাগিদ নিয়েই দৌড়চ্ছে এতকাল জীব। আর প্রথম যখন সেই হদিশটা পেতে আরম্ভ করছে, অথেন্টিক, বইতে নয়, আর শুধু একা একা নিজের উপর এক্সপেরিমেন্ট করে নয়, যখন চোখের সামনে পাচ্ছে কনফার্মেশন, যখন সে তার নিজের ভবিতব্যকে দেখতে পাচ্ছে, এই জন্যেই অপেক্ষা ছিল, তখন যে মধু বর্ষণ হচ্ছে, তখন যে ধারা নেমে আসছে, যে অমৃত ধারা, যা আমাদের মৃত্যুর পারে নিয়ে যায়, মৃত্যু ভয়ের পারে নিয়ে যায়, একে বলে আসল প্রাণের ক্ষুধা। একটা অস্তিত্ব রক্ষার প্রাণ আছে, যেটা ফিজিক্যালি অস্তিত্ব রক্ষা করতে চায়। কেন চায়? শুধু বাঁচবে বলে? 90% মানুষ তাই মনে করে। সবাই স্বীকার করবে, জড়বিজ্ঞানও স্বীকার করবে যে হ্যাঁ, প্রাণের একটা বেসিক ইনস্টিংক্ট আছে নিজেকে রক্ষা করা, নিজেকে বাঁচানোর, সবাই স্বীকার করবে। কিন্তু
তারপর নিজেকে বাঁচিয়ে তারপর সে করবে কি করবে, ওই বেঁচেই থাকবে যতক্ষণ না মৃত্যু হচ্ছে। একসময় মৃত্যুর সাথে লড়াই করতে করতে সে আর পারবে না, হাল ছেড়ে দেবে। এইটাই জড়বিজ্ঞান বলবে। কিন্তু অধ্যাত্ম বিজ্ঞান বলবে না, সে অস্তিত্ব রক্ষা করছে কারণ তার এখন একটা মিশন আনফুলফিল্ড আছে, তার এখনো একটা কিছু বাকি আছে, একটা কাজ বাকি আছে, সেই মিলন বাকি আছে, যার জন্য তার শরীর গ্রহণ, যার জন্য সে ডাইনামিক হয়েছে, যার জন্য সে সচল হয়েছে, একদিন নিশ্চল হবে বলে। সেই নিশ্চলতাটা এখনো বাকি আছে। এই হচ্ছে যেখানে প্রাণের স্থিরতা। গুরু মহারাজের কথা শুনতে শুনতে, গুরু মহারাজের সঙ্গ করতে করতে আমি অনুভব করতাম, আমার মতন অনেকেই অনুভব করত, শরীর আমাদের আপনা আপনি সোজা হয়ে যেত, শির দ্বারা সোজা হয়ে যেত। কেউ কিন্তু বলে দিত না, কারণ এতটাই প্রাণ স্তব্ধ হয়ে যেত, এতটাই প্রাণ মুগ্ধ হয়ে যেত, এতটাই স্থির থাকতে চাইতো এই মুহূর্তটার সাথে, যে আপনি প্রত্যেকটি ইন্দ্রিয় যেন সজাগ হয়ে উঠত। চোখ, কান, শ্বাস প্রশ্বাস, মন, শরীর, সব মাথা থেকে পা পর্যন্ত কোনো হুঁশ থাকতো না, যে বেলা কত হলো, খাবার টাইম হলো কিনা, আরো কারা এলো, কারা গেল, কোনো হুঁশ থাকতো না। এই যে এইটা হচ্ছে আসল। এবং সেটাকে ঠিক ওভাবে বর্ণনা করা যায় না যে খুব আনন্দ হচ্ছিল, খুব অনুভূতি হচ্ছিল, কিছুই না, সবকিছুর পারে একটা বুঁদ অবস্থা, ওখানে ওই প্রকাশ করা যায় না সেই মুহূর্তে। পরে সৎসঙ্গ হয়ে যাওয়ার পরে তখন তার একটা রেশ, একটা তৃপ্তির, একটা শান্তির, একটা একটা উত্তরণের এক স্বাদ। এটা একটা উদাহরণ দিয়ে একমাত্র এই কথাগুলো বোঝানো যায়। এইটাকেই ঋষিরা বলেছেন যে সহজে তৃপ্ত হইও না, ন তৃপ্ততাম। কারণ তারা প্রাণের দিকে তাকিয়ে বলছেন সন্তুষ্ট হও, সামান্যতে সন্তুষ্ট হও, যা খেতে পেলে সন্তুষ্ট হও, যা পড়তে পেলে সন্তুষ্ট হও, যা অভিজ্ঞতা হলো, আজকে কেমন আছে শরীরটা, প্রতিদিনের মতন হয়তো অতটা ভালো নেই, সন্তুষ্ট হও, সন্তুষ্ট থাকো। চারপাশে সবাই হয়তো তোমার মনোমতো ভালো নেই, পরিস্থিতি পরিবেশ হয়তো তোমার অনুকূল নয় সব, তাও সন্তুষ্ট হও। আজকের আকাশটা হয়তো একটু মেঘলা হয়ে আছে, পরিষ্কার ঝকঝকে সূর্য আলোজ্জ্বল আকাশ হয়তো নয়, তাও সন্তুষ্ট হও, কন্টেন্ট থাকো। কিন্তু স্যাটিসফাইড হইও না, মনে করো না ব্যাস এই তো আমার সব পাওয়া হয়ে গেল, তা নয়। তোমার অন্তর্জগৎকে বলো যে সে অতৃপ্ত, এখনো বাকি আছে, এখনো জ্ঞান বাকি আছে, এখনো বোধ বাকি আছে, এখনো পূর্ণতা বাকি আছে। এই জন্যই ঋষিরা বলেছেন ন তৃপ্ততাম, নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। অল্পে কোনো সুখ নেই, অল্পতে এই যে একটু বাড়ি হলো, একটু গাড়ি হলো, একটু খাওয়া দাওয়া হলো, একটু ভোগ বিলাস হলো, এতে কোনো সুখ নেই। ভূমৈব সুখম, একমাত্র ঘুমাতেই সুখ। ঘুমা মানে জ্ঞান, ঘুমা মানে বোধ। তাই জন্যে যত রকম উপাসনা আছে বলা হয় প্রাণ উপাসনা। উপাসনা তখনই আমাদেরকে ঈশ্বরের পথে নিয়ে যায় যখন সেই উপাস্য আমাদের প্রাণে প্রতিষ্ঠিত হন, তখনই উপাসনা আমাদের উপাস্যের দিকে নিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মনে তিনি রয়েছেন, প্রাণে তিনি আসেননি, ততক্ষণ পর্যন্ত একটা ধস্তাধস্তি হয়, যে সব সময় তো তাকে মনে রাখতে পারছি না, সব সময় তাকে ধরে রাখতে পারছি না, ধস্তাধস্তি, যেন একটা বিরাট হোমওয়ার্ক দেওয়া হয়েছে তাকে। 108 বার তার নাম করতে হবে, তার অমুক রূপটা ভাবতে হবে, কঠিন কাজ। কিন্তু যখন তিনি প্রাণে এসে গেছেন, তখন তাকে ভুলে থাকাটাই কঠিন কাজ। এখানে প্রাণ বলতে ঠিক শুধু হৃদয় নয়,
আমার শ্বাস প্রশ্বাস, আমার জীবন, আমার অস্তিত্বের সাথে জুড়ে গেছেন তিনি প্রধান হয়ে উঠেছেন। আমার ব্যক্তিগত বাসনা সমস্ত কিছু ছাপিয়ে তাই বলা হয় প্রাণ উপাসনা। কৃষ্ণকে বলা হয় যে তিনি প্রাণনাথ, মনোনাথ নয়, মন চোরা প্রাণনাথ। যিনি প্রাণে বসে গেছেন তিনি মন চুরি করে নিয়েছেন। মন আর ভক্তের বশে নেই, মন তার তখন। এই হচ্ছে প্রাণের খাদ্য। আর এটা একমাত্র আধ্যাত্মিক জগতেই বোঝা যায়। যখন মানুষ অন্তর্মুখী হতে আরম্ভ করে তখনই মানুষ এই প্রাণের সংবাদটি পায়। প্রাণ কিন্তু এই সুরই গেয়ে যাচ্ছে চিরকাল। প্রাণের কিন্তু অত কায়দার ভাষা নেই, কারণ প্রাণ তো জীব জন্তু পশু পাখি, এই জীবন, এই জগৎ, এই ব্রহ্মাণ্ড যে শক্তিতে চলছে সেই প্রাণ শক্তি তো। এর খুব একটা সাহিত্যিক ভাষা নেই, এ খুব একটা ধর্মের পুস্তিকা লেখে না, এ শাস্ত্র রচনা করে না, ওগুলো মন করে। প্রাণ শুধু গেয়ে যায় কোথায় আনন্দ, কোথায় প্রেম, কোথায় শান্তি, কোথায় মিলন, কোথায় তৃপ্তি। আর যখন সেই খাদ্যটা আসতে আরম্ভ করে, বলতে আরম্ভ করে। এর বেশি ল্যাঙ্গুয়েজ তার নেই। এই হচ্ছে প্রাণ। আরেকটা উদাহরণ, নরেন্দ্রনাথ গান গাওয়া শেষ করলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, তুই যখন গান করিস তোর এইখানে কি একটা সাপের মতো আছে জানিস, একদম উঠে দাঁড়িয়ে ফনা তুলে স্থির হয়ে যায়। প্রাণের কথা বলছে। নরেন্দ্রনাথ দত্ত অসাধারণ গাইতেন, সেটা বড় কথা নয়, এতটা হৃদয় দিয়ে গাইতেন, এতটা উজাড় করে তিনি গাইতেন, এতটা তার সর্বস্বতা ওই গানের মধ্যে থাকতো। ঠাকুরকে এমন একটা জায়গায় স্পর্শ করতো, সেটা ঠিক বাহ ভালো গাইলি এরকম বলার মতো নয়, বাহ আজকাল বেশ ভালো গাইছিস সেরকম ঠিক বলার মতো নয়। সে এমন এক স্পর্শ যার কোনো ডেফিনিশন হয় না। তাই যে ঠাকুরের উপমাটা অসাধারণ। এটা যারা এই প্রাণের এই শ্বাসের ব্যাপারটা বুঝতে পারে, জানেন, তাই এটা কিছুটা অনুধাবন করতে পারবেন। উনি বলছেন যে যেন সাপের মতন কেউ কিছু একটা শক্তি যেন ফনা তুলে একদম স্থির হয়ে যায় তুই যখন গান করিস। এই প্রাণের কথা, প্রাণ স্থির হয়ে যায়। প্রাণ কিন্তু স্থির হতেই চায়। আসল প্রাণের খাদ্য কিন্তু সেইখানে যেখানে প্রাণ স্থির হতে পারে। যতক্ষণ আমরা অস্থির ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের প্রাণের খাদ্য আমরা পাইনি, তাই জন্য অস্থির। নিজেকে প্রশ্ন করো যে এক্ষুনি যদি কেউ বলে মৃত্যুর জন্য তুমি রেডি, এক্ষুনি তুমি কি রেডি? তুমি রেডি নাও। তুমি তখন অনেক সংসার বলবে, তোমার অনেক দায়িত্ব বলবে, অনেক কাজ বলবে, এও বাধ্য, তুমি রেডি নাও। তাহলে কে রেডি থাকতে পারে সব সময়? যার প্রাণে তৃপ্তি এসেছে। যদি তোমাকে বলা হয় ঠিক আছে তুমি যে দায়িত্বগুলো বলছো আধ ঘন্টার মধ্যে সমস্তগুলো কমপ্লিট করে দেওয়া হবে, ফাস্ট ট্র্যাক করে দেওয়া হবে, ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হবে, সবকিছু বুঝিয়ে টুজিয়ে যা করার করে দেওয়া হবে, যে তুমি চলে যাওয়ার পর আর কোনো কোথাও অসুবিধা না থাকে, রেডি? তখনও দেখবে তুমি রেডি নাও। কেন রেডি নাও? কারণ আসলে তো প্রাণ তার খাদ্যটা পাইনি। সেটা তখন তুমি রিয়েলাইজ করবে যে একটা জীবন তো গোটা চলেই গেল, যে জন্য প্রাণ বিবর্তিত হতে হতে শরীরটাতে এসেছিল সেই কাজটা তো এখনো বাকি রয়ে গেল। তাই সেইখানেই যখন প্রাণের কথা হয়, বিশেষ করে সাধকের জীবনে, যারা সাধনার জীবনে আছে, যারা আধ্যাত্মিক পথে আছে, যখন প্রাণের কথা হয় তখনই প্রাণের ক্ষুধা নিবৃত্তি হতে শুরু করে। একবার যে আধ্যাত্মিক পথে ঢুকেছে, সাধনার জগতে ঢুকেছে, তার তখন আর আজে বাজে কথার মধ্যে থাকতে ভালো লাগে না। ছোট কথা,
বৈষয়িক কথা, পরনিন্দা, পরচর্চা, এগুলো আলুনি মনে হয়। শ্রীরামকৃষ্ণের ভাষা, আলুনি মনে হয়। মনে হয় এরা কখন থামবে এসব বলা, বা আমি চলো এখান থেকে বেরিয়ে যাই। একটু অন্য কথা, একটু ভালো কথা, একটু ঠাকুরের কথা, একটু হরি কথা এখানে কেউ বলে না? এবার প্রশ্ন হচ্ছে, কথা বললেই কি তার মানে হরি লাভ হয়ে গেল? তা নয়। কিন্তু একটা খাদ্য পেতে আরম্ভ করলাম, যে খাদ্য আমার ভাব শরীরকে, আমার আধ্যাত্মিক শরীরকে পুষ্ট করে। এটাই হচ্ছে, সেইখানেই হচ্ছে প্রাণের ক্ষুধা, যেখানে প্রাণের কথা হয় বা প্রাণের মতো পরিবেশ হয়, যেখানে গিয়ে প্রাণ স্থির হয়, প্রাণ শান্তি পায়, আর সেখানেই প্রাণ তার আসল গতিটা খুঁজে পায়, তার ঠিকানা খুঁজে পায়। হ্যাঁ, উমেশ এবং শাম্ব। তোমার বোধহয় মিউট করা আছে, দেখো। হ্যাঁ, তুলে দিয়েছে সুজয়। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম মহারাজ প্রদীপ কুমার দত্তের যে জিজ্ঞাসা প্রাণের ক্ষুধা, সেটা নিয়ে আপনার অপূর্ব মীমাংসা। আপনি জানিয়েছেন যে শরীরের ক্ষুধা মানে কি আমরা সত্যি সত্যি জানি? শরীরের ক্ষুধা, মনের ক্ষুধা, প্রাণের ক্ষুধা ইত্যাদি জিজ্ঞাসার মধ্যে ছিল। আহার, নিদ্রা, মৈথুন, এই সবটা নিয়েই যে শরীরের ক্ষুধা, সেটা কি আমরা বুঝি? আপনি 3টে ছোট ছোট উদাহরণ দিয়েছেন, যেমন হয়তো ঘুম হয়নি, তো সেই সময় যদি অন্যান্য খাবার এনে দেওয়া হয় সে ঘুমোতেই চাইবে, বা আমরা যখন মাতৃগর্ভে আছি পঞ্চভূতের যে আহ, তৈরি শরীর, সেখান থেকেই আমরা মাতৃগর্ভেই আমাদের খাদ্য পেয়ে যাচ্ছি, এবং ভূতের তত্ত্ব পেয়ে যাচ্ছি। এবং সেই তার সঙ্গে আপনি উদাহরণ দিয়েছেন যে একজন যদি প্রিজনার, যিনি সেলে আছেন, তিনি নিশ্চয়ই যখন অনেকদিন জেলে বন্দি থাকলে তিনি চাইবেন যে মানে সূর্যালোকে দাঁড়াতে, বা আলো, জল, মাটি। এছাড়াও একটা শীতকালের উদাহরণ এসছে, মানে শীতকালে যারা চান ড্রপ করতে চান, তারপরে সত্যি সত্যি তারা যখন চান করেন, তখন তার মধ্যে যে উজ্জ্বলতা আমরা দেখি, তখন আমরা বুঝতে পারি তার শরীরে কতটা জলের ক্ষুধা দরকার ছিল। এরপরের দ্বিতীয় প্রসঙ্গে আপনি চলে এসেছেন যে মনের ক্ষুধা কি, এবং মনের ক্ষুধা বাসনা, এবং বাসনা চরিতার্থতার হচ্ছে মনের ক্ষুধার নিবৃত্তি। যেটা চাইছি সেইটা মনের ক্ষুধা হয়তো মিটছে, কিন্তু মিটছে কি, কিছু তো বাকি থেকে যাচ্ছে। তখন যে চাহিদা উঠছে সেইটা হচ্ছে প্রাণের ক্ষুধা। এবং প্রাণের ক্ষুধার আপনি আলোচনায় একটু ভাগ করে বলেছেন যে প্রথমে অস্তিত্ব রক্ষার একটা ক্ষুধা থাকে, আমরা বাঁচতে চাই, এবং কিছুদিন পর আমরা যখন বুঝতে পারি আমরা তো বেঁচেই আছি, তখন আমরা বুঝতে পারি প্রাণ কি চাইছে। এবং প্রাণ, আপনি আলোচনায় আমাদের জানিয়েছেন, প্রাণ চাইছে স্থির হতে, শান্তি পেতে, মিলন চাইছে প্রাণ। এবং সেটা যখন আমরা পাচ্ছি না, তখন মন নানা অপশন আমাদের দিচ্ছে, যে হয়তো চাকরি, বিবাহ, সন্তান, এইগুলোতে আমাদের মন তৃপ্তি হবে। এবার আপনি আপনার ব্যক্তিগত একটি সাধন জীবনের কথা বলেছেন, যে একজন আমরা আপনি যখন একজন পথপ্রদর্শক খুঁজছেন এবং নানা জায়গায় ঘুরছেন, ব্যাকুল দিগ্ভ্রান্ত মতো অবস্থা, নানা বই অধ্যয়ন করছেন, সবই হচ্ছে, কিন্তু তবুও কিছু বাকি থেকে যাচ্ছে, এটা আপনি বুঝতে পারছিলেন। এবং সেই সময় প্রণম্য মহারাজ, গুরু মহারাজ স্বামী পরমানন্দ সঙ্গে আপনার সাক্ষাৎ হলো, তখন তার সঙ্গ সান্নিধ্য, তার কথায় আপনার প্রাণের, তার সঙ্গে সংযোগে যে প্রাণের ক্ষুধা মিটলো। এবং আপনি সেটা একটা উপমা দিয়েছেন যে দীর্ঘকাল খরার পর যখন মাটির মধ্যে জল পড়ে, তখন যে অবস্থা হয় সেইটা, এবং আস্তে আস্তে কিভাবে প্রাণ স্থির হলো। এবং অনেকদিন যে অন্তর থেকে এটাই অপেক্ষা করছিল, এবং আপনার অন্তরের মধ্যেই যে এই এই প্রশ্নগুলো এতদিন ছিল, বা এই আলোচনাগুলোই ছিল, সেগুলো আপনি তখন বুঝতে পারছিলেন, এবং তখন আপনি বুঝতে পেরেছিলেন যে প্রাণের খাদ্য কাকে বলে। প্রাণ ধরে বিবর্তন হয়, এটা সায়েন্সের ক্ষেত্রেও সত্য, এটা আপনি জানিয়েছেন। এক কোষি থেকে মানুষ, আজকে এক কোষি থেকে ধীরে ধীরে মানুষ হয়েছে নানা অনেক কোটি বছর ধরে। মনের, এইটা শুধু মনের বাসনা নয়, মন, এটা অন্য প্রসঙ্গেও আপনি আলোচনা করেছেন, মন অনেক পরে এসেছে, এটা প্রাণের তাগিদে, কারণ প্রাণ
শান্তি চেয়েছে, আনন্দ চেয়েছে, প্রেম চেয়েছে, মিলন চেয়েছে। কোথায় মিলন? এখন চোখের সামনে যে কনফার্মেশন বা একটা অপেক্ষা ছিল যে সেই অমৃত ধারা নেমে আসবে এবং মৃত্যুর পরেও সেই মানে আমরা তার স্বাদ পাবো। আপনি গুরু মহারাজের কথা শুনিয়েছেন, যখন গুরু মহারাজের সঙ্গ সান্নিধ্য আপনাদের মতো অনেকেই করছেন, আপনারা আছেন, এবং তার কথা শুনে কিভাবে প্রাণ স্থির হয়ে যেত এবং কোনো হুঁশ থাকতো না। এবং আপনি বলেছেন এটা ঠিক, যে সবটাই বর্ণনা করা যায় যে খুব ভালো লেগেছে বা খুব আনন্দ হয়েছে, সেটা নয়, একটা বুঁদ অবস্থা। তারপর ঋষিদের প্রসঙ্গ এসছে, ঋষিরা বলেছেন ন তৃপ্ততাম, সন্তুষ্ট হয়ে না, এগিয়ে যাও, জগৎকে বলো যে আমি তৃপ্ত নই, আমার জ্ঞান বোধ এবং তার সঙ্গে আমার অভিজ্ঞতা চাই। এবং আপনি সেই বিখ্যাত উক্তি করেছেন, নাল্প সুখমস্তি ভূমগ সুখমম। সব শেষে আপনি আলোচনার ইতি টেনেছেন এইভাবে যে সব উপাসনায় আসলে প্রাণের উপাসনা, প্রাণে প্রতিষ্ঠিত হলে সেইটাই আমাদের উপাস্যের কাছে দিয়ে যায়। আমার ব্যক্তিগত বাসনার সমস্ত কিছু ছাড়িয়ে তিনি প্রাণে বসে গিয়েছেন, এটাই আধ্যাত্মিক জগতে বোঝা যায়। এবং আপনি নরেন্দ্রনাথের উদাহরণ দিয়েছেন। ঠাকুর বলতেন যে নরেন্দ্রনাথ যখন গান করে তখন তার মধ্যে কিভাবে একটা সাপ স্থির হয়ে যায়, এটাই প্রাণের খাদ্য, যেখানে আমরা পাই সেখানে স্থির হয়। মহারাজ, অসামান্য আলোচনা হয়েছে। এরপরে আমি দেখতে পাচ্ছি না একে, সাম্যকে। সাম্য দ্বিতীয় যে জিজ্ঞাসা সেইটা যদি। হ্যাঁ, দ্বিতীয় জিজ্ঞাসা রেখেছেন শুভদীপ সুশোভন। উনি জিজ্ঞাসা করেছেন, মহারাজ, কোনো কাজের সাথে বর্তমানে থাকা আর কোনো কাজের সময় ইষ্ট চিন্তা করা দুটোই তো এক? হ্যাঁ, শুভদীপ সুশোভন, হ্যাঁ, এই জন্যেই সাধারণত যখন সদ্গুরু দীক্ষা দেন তখন ইষ্টমন্ত্র দেন এবং বলেন যে শ্বাসে প্রশ্বাসে জপ করতে। শ্বাসে প্রশ্বাসে জপ করলে মন বর্তমানে থাকে। কেন বর্তমানে থাকে? কারণ আমরা যে শ্বাসটা নিচ্ছি এটা কিন্তু বর্তমান। আমরা যখন শ্বাস নিই, শ্বাসের দিকে মন দিই, তখন কিন্তু আমরা 2003 সালে কেমন শ্বাস নিয়েছিলাম কখনো ভাবি না, বা 3 দিন আগে কেমন শ্বাস নিয়েছিলাম সেটা নিয়ে নস্টালজিয়া ফিল করি না। অথবা 2028-এ আমি ঠিক করেছি আমি এরকম শ্বাস নেব, এরকমও করি না। আমরা একদম বর্তমানের যে শ্বাসটা, আমরা বুঝতে পারি আর্জেন্সিটা। শ্বাসে মন দিলে আমরা বুঝতে পারি এই শ্বাসটা আমি যে আছি এটার একটা জলজ্যান্ত প্রমাণ। আমার শরীরটা যে বেঁচে আছে এটা একটা প্রমাণ। তাই জন্যে শ্বাসে মন রেখে জপ করতে বলেন। শ্বাসের একটা নিজস্ব ছন্দ আছে, অথবা বলা যেতে পারে যে আমরা যখন শ্বাসে মন দিই তখন শ্বাসে কিন্তু একটা ছন্দ আসতে আরম্ভ করে। আমরা ছন্দের জন্য চেষ্টা না করলেও এটা একটা মজার ব্যাপার। এটা একটা শরীরের একটা অদ্ভুত একটা বৈশিষ্ট্য। আমরা যখন শ্বাসে মন দিচ্ছি না তখন শ্বাস যে কি করছে আমরা খেয়ালই করি না। যদিও মাঝে, মাঝে মনের কোথাও একটা দিয়ে খেয়াল আসে, বুঝতে পারি শ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই। কোনো নিজস্ব ছন্দ নেই। যা ইচ্ছে তাই করে যাচ্ছে। কিন্তু যেই আমরা শ্বাসে মন রাখলাম, অর্থাৎ শ্বাসটা নিচ্ছি, ছাড়ছি, এইটুকু মন রাখা। বিশেষ করে নিয়ন্ত্রণ করছি না যে আমি 8 সেকেন্ড ধরে শ্বাস নেব, 16 সেকেন্ড ধরে শ্বাস বার করব, এরকম কোনো আমি কায়দা করছি না। তাতেই একটু যে দৃষ্টি দিলাম, তাতেই শ্বাস কিন্তু একটা নিজের রিদম ধরতে আরম্ভ করে। এটা খুব গুরুত্বপূর্ণ। আর যখনই সেটা হতে আরম্ভ করে, আমাদের শরীরে এবং মনের মধ্যে একটা হারমোনি, একটা সাম্যতা আসতে আরম্ভ করে। এটা ১ নম্বর কথা। ২ নম্বর কথা, এই যে তুমি লিখেছ যে ইষ্ট চিন্তা করা। এবার ইষ্ট চিন্তা করা মানে কি? এটা খুব গুরুত্বপূর্ণ। আরেক ধরনের কথা আছে, সেটা হচ্ছে সমস্ত কিছু ইষ্ট বুদ্ধিতে করা আর ইষ্ট চিন্তা করা। এবার যদি আমি ইষ্ট চিন্তার সাথে
সবসময় আমার কিছু চাহিদাকে আমি যুক্ত করি, তাহলে কিন্তু ইষ্ট চিন্তা করা মানে ভবিষ্যৎ চিন্তা করা। সেটা আমি ইষ্ট চিন্তা করছি যাতে করে আমার যে না পাওয়াগুলো সেগুলো যেন পূরণ হয়। আমার যে সাংসারিক এবং জাগতিক বাসনা আছে সেগুলো যেন পূরণ হয়। হে ঠাকুর তুমি দেখো, হে ঠাকুর তোমার এটা করো, হে ঠাকুর আমার শরীর যেন ভালো থাকে, হে ঠাকুর ও যেন অসুস্থ না হয়ে যায়, হে ঠাকুর হাসপাতালে আছে সে যেন তাড়াতাড়ি বেরিয়ে আসে হাসপাতাল থেকে। এই করতে করতে আমি যদি বর্তমানে কাজ করছি, তাহলে আমার কিন্তু ইষ্ট চিন্তা করছি বটে বা ইষ্টের সাথে কথা বলছি বটে, কিন্তু আমার মন কিন্তু বর্তমানে নেই। তাই জন্যে যা কিছু করা ইষ্ট বুদ্ধিতে করা, ওটা আরো আরেক রকম। ঠাকুর আছেন, কিন্তু আমি আলাদা করে তা চিন্তা করছি না। আমি মনে করছি এই বর্তমানে যে কাজটা করছি, এমনকি যে শ্বাসটাও নিচ্ছি, সেটা তাঁর প্রসাদ, এবং যে কাজটা করছি তাঁরই কাজ করছি, তাঁরই সেবা করছি। সে যেমনই কাজ হোক না কেন, সেটা আমার পছন্দ মতন হোক বা না হোক, করছি যখন, আমি যখন সেখানে উপস্থিত, তাহলে এইটাই আমার শেষ মুহূর্তও হতে পারে তো। তাই এইটাই, এই মুহূর্তটা আমি সম্পূর্ণ ঈশ্বরে নিবেদিত হই না কেন? এটা ২ নম্বর কথা। এটা খেয়াল রাখতে হবে। এই সূক্ষ্ম পার্থক্যটা। ইষ্ট চিন্তা করা অনেক সময় এমনকি, হে ইষ্ট তুমি কবে দেখা দেবে? হে ঠাকুর কবে তোমার কৃপা হবে? এও তো ভবিষ্যৎ কথা বলে যাচ্ছি। এও তো একটা ফিউচার কন্ডিশন করছি তার সাথে। স্মরণ, মনন, ইষ্ট চিন্তা করা এগুলো খারাপ করা আমি তা বলছি না। কিন্তু মন তো বর্তমানে নেই, আমি এটাই বলতে চাইছি। আমার মন তো একটা ফিউচার প্রজেক্ট করছে যে কবে আমার কি হবে? কবে আমার দর্শন হবে, কবে আমার ভক্তি আসবে, কবে আমার চরণে মতি হবে, ইত্যাদি ইত্যাদি। এই সবই কবে 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 হবে সেটা। আমাকে অনেকেই যখন ফোনে বা জিজ্ঞাসা করে যে কবে ঠাকুর দর্শন হবে, কবে তাকে লাভ করব, আমি তাকে বলি কোনো ডেট চাইছো নাকি? এই সালে এই তারিখে, বুধবার দিন সকাল ৮টায় তুমি দেখবে তোমার হলো, এরকম তোমার তো ডেট চাইছো, কবে কবে করছো কেন? এখনই যে যেটুকু করতে পারছো, এখনই যে একটুখানি সময়ও দিতে পারছো ইষ্ট চিন্তা করার, সেটাই তো তার একটা বিরাট কৃপা বলে জানবে। সেটা তো একরকম তাকে পাওয়া। কজন লোক সেটাই বা করে বা করতে পারে বা সেই সৌভাগ্য ছাড়া তা পায়। এটা ২ নম্বর কথা। ৩ নম্বর কথা, আরেকটা গুরু মহারাজের ঘটনা এখানে বললে ভালো লাগবে। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দের সন্ন্যাস গুরু ছিলেন রামানন্দ অবধূতজি। তিনি ১৪৮ বছর বয়সে শরীর ত্যাগ করেছিলেন। তাঁর কাছে সন্ন্যাস নেওয়ার পর গুরু মহারাজ বেশ কিছুকাল তার কাছে ছিলেন, তার জন্য ভিক্ষা করেছেন, তাকে রান্না করে খাইয়েছেন, তার সেবা করেছেন। করার পর তার এবার গুরুদেবের কাছে বিদায় নেওয়ার সময় হয়েছে। তিনি এবার বাংলায় আসবেন, উত্তরকাশী থেকে সমতলে নেমে আসবেন। তার আশ্রম প্রতিষ্ঠা হয়েছে, এবার সে আশ্রমের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তো তিনি গুরুদেবকে প্রণাম করে আশীর্বাদ চাইছেন যে আপনি আমাকে আশীর্বাদ করুন। তখন গুরুদেব রামানন্দ অবধূতজি বললেন যে তোকে আর কি আশীর্বাদ করবো বেটা, একটা কথাই বলি, যা করবি সব সময় ইষ্ট চিন্তা করে যাবি। তখন গুরু মহারাজ বললেন ওটা আমার দ্বারা হবে না। তখন অবধূতজি হেসে বললেন কিউ নেই হোগা। তখন গুরু মহারাজ বললেন আমি ধরা যাক একটা বঁটিতে কুমড়ো কাটতে কাটতে যদি ইষ্ট চিন্তা করি, তাহলে আমি ইষ্টতেই আমি বুঁদ হয়ে যাব, আমার কুমড়ো কাটতে গিয়ে আঙুল কেটে যাবে। তখন অবধূতজি বললেন তাহলে কি করতে পারবি? বলে আমি কুমড়ো কাটছি, আমি 100% কুমড়োতেই মনটা রাখতে পারবো এবং এই কাটার কাজটাতেই মনটা রাখতে পারবো। তখন অবধূতজি বললেন যেটা তুই 100% পারবি, সেই 100%টাই তো ইষ্ট রে, ওই তো রাম, ওই তো ঈশ্বর। কারণ তিনিই তো সবকিছুর 100%। প্রেমেরও 100%, ক্রোধেরও 100%, সবকিছু তিনি 100%।
যখনই মনঃসংযোগ হচ্ছে, 100% যখনই হচ্ছে, তখন তো আর আমি, কাচ্চি, বটিতে কুমড়ো এইটাও তো আর নেই। তখন শুধু তিনিই তো আছেন। এই হচ্ছে প্রকৃত বর্তমানে থাকা। 100% বর্তমানে থাকা মানে 100% ইষ্টকে নিয়ে থাকা। কিন্তু যদি আমি যে কাজটা করছি, আমি পরীক্ষার জন্য পড়াশোনা করছি, করতে, করতে জব করে যাচ্ছি। অটোমেটিক্যালি জব হলে আলাদা কথা। কিন্তু আমি যদি পড়াশোনা করতে, করতে জব করতে, করতে অন্য একটা রূপ ভাবছি এবং ভাবছি কিন্তু আমার স্বার্থ আছে যাতে আমার রেজাল্টটা ভালো হয়। সেটা ফিউচার আছে কিন্তু সেখানে। তাহলে কিন্তু সেটা খুব একটা ইষ্ট চিন্তা হলো না। তাই জন্য ইষ্ট চিন্তার জন্য সৎসঙ্গ, সাধনা এইটাকে রেখে ইষ্ট বুদ্ধি আরোপ করা হোক সবকিছুর মধ্যে। এইটা আমার সাজেশন। হ্যাঁ, শাম্ব এবং উমেশ। মহারাজ যথার্থই আলোচনা করলেন। শুভদীপ সুশোভনের জিজ্ঞাসার মীমাংসা সূত্র ধরে আমরা জানতে পারলাম যে বর্তমানে থাকার জন্য আমাদের শ্বাসে প্রশ্বাসে মনে রাখার যে অভ্যাস, সেটি আমাদের প্রতিনিয়ত করে যেতে হবে। এবং মহারাজ আমাদের জানালেন যে শ্বাসে প্রশ্বাসে মনে রাখলে যে শ্বাসের যে ছন্দ, সেটিও আস্তে আস্তে আসতে আরম্ভ করে, আমাদের মনের মধ্যেও একটা হারমোনি আসতে আরম্ভ করে। এরপরে প্রসঙ্গ এসেছে ইষ্ট চিন্তা করার। সেখানে মহারাজ বললেন যে ইষ্ট চিন্তা করা মানে হচ্ছে ইষ্ট বুদ্ধিতে সবকিছু করা। যে কাজ করি না কেন সেই কাজে যাতে আমরা ইষ্ট বুদ্ধিতে করি। আমরা বেশিরভাগ সময় ভবিষ্যৎ চিন্তা নিয়ে ব্যস্ত থাকি, সেই বিষয়েও মহারাজ আমাদেরকে সতর্ক থাকার জন্য বলেছেন। তারপরে মহারাজ আমাদের সামনে গুরু মহারাজের একটি সুন্দর গল্প তুলে ধরেছেন। গুরু মহারাজের সন্ন্যাস গুরু রামানন্দ অবধূতজির সাথে গুরু মহারাজের কথোপকথন। সেখানে গুরু মহারাজ বলেছেন যে যখন আমি কোনো কাজ করব, সেই কাজ আমি যাতে 100% সেই কাজের মনোনিবেশ করে করতে পারি। আমি সেই সময় ইষ্ট চিন্তা করতে পারবো না। গুরু মহারাজ রামানন্দ অবধূতজিকে একথা বলেছিলেন। আর রামানন্দ অবধূতজি প্রত্যুত্তরে বলেছিলেন, তুই যে কাজটা 100% করবি সেটাই তো তোর ইষ্ট। কারণ সবকিছুর 100%-এ গিয়ে সেই ইষ্টেরই চিন্তা। তিনি প্রেমে, ভালোবাসায় সবকিছুতেই পরিপূর্ণ। তিনি সেখানে 100%। পরবর্তী জিজ্ঞাসা রাখার জন্য আমি উমেশ দাকে স্ক্রিনে আহ্বান জানাচ্ছি। হ্যাঁ শাম্ব, শুভেচ্ছা তোমাকে। মহারাজকে তৃতীয় জিজ্ঞাসা করেছেন আজকে সায়ন্তনী। উনি লিখেছেন, প্রণাম মহারাজ, এক অদ্ভুত স্বপ্ন দর্শন নিয়ে আজ জিজ্ঞাসা না করে পারছি না। সেটা হলো, আমি একবার বৃন্দাবনে গেছিলাম। সেখানে এক রাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমার উপদেশ দিতে স্বপ্নে দর্শন করি। অনেক কথা বলেছিলেন আমাকে স্বপ্নে, কিন্তু তাকে আমি বামন রূপে দেখেছিলাম। তা আমার জিজ্ঞাসাটা এটাই মহারাজ যে বামন অবতারের চেহারায় কোনো অন্তর্নিহিত মানে আছে? এই রূপ কেনই বা ধারণ করেছিলেন নারায়ণ? স্বপ্নটা আমার মনের ভুল হতে পারে, কিন্তু ঠাকুরের কথায় ঈশ্বরীয় স্বপ্ন কখনো মিথ্যে হয় না। সেই আশায় আপনার শ্রীচরণে জিজ্ঞাসা রাখলাম, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এটা আপনাকে জানিয়েছেন সায়ন্তনী। হ্যাঁ, সায়ন্তনী, ছোট করে বলতে গেলে বা এক কথায় বলতে গেলে, যে দর্শন তোমার হয়েছে এবং ঠাকুরের যে রূপ তুমি দেখেছ, সেই রূপের মূল মর্মার্থ হলো তিনি তোমাকে সম্পূর্ণ শরণাগত হতে বলছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমরা সবাই জানি, মাঝে মাঝেই কোনো কোনো ভক্তের মাথায় পা রেখে আশীর্বাদ করতেন, তোমাদের চৈতন্য হোক বলে। কল্পতরু উৎসবের দিনও তিনি সেইভাবে এক ভাব অবস্থায় বহু ভক্তের মাথায় পা রেখে আশীর্বাদ করেছিলেন, তোমাদের চৈতন্য হোক বলে। মাথায় পা রেখা মানে কি? যে তোমাদের অহংটা সম্পূর্ণ এই পায়ে দিয়ে দাও, তোমাদের আমিটাকে পুরোপুরি সমর্পিত করে দাও আমার চরণে বা ঈশ্বরের চরণে বা ইষ্টের চরণে। এটা হচ্ছে মূল কথা। এইবার বামন অবতারের ঘটনা তো সবাই জানে, তাও আমি একবার রিপিট করছি সুবিধের জন্য।
যে এক মহাপ্রতাপশালী রাজা ছিলেন বলি মহারাজ। তিনি ছিলেন হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদের পুত্র বিরোচনের ছেলে, এবং তিনি খুব বড় রাজা। তিনি দৈত্যদের এবং অসুরদের প্রধান রাজা, পরাক্রমশালী, বীর, কিন্তু অত্যন্ত প্রজাবৎসল, সকলের প্রতি তার সমান ন্যায় বিচার, একজন ভালো রাজা। সেই তার দেশে বা তার সাম্রাজ্যের মধ্যে কারোর তেমন কোনো অভাব ছিল না। তার রাজনীতি, তার গভর্নেন্স, তার অর্থনৈতিক ব্যবস্থা সবকিছুই বেশ সুষ্ঠুভাবে চলতো, কারণ তিনি শুক্রাচার্যের কাছ থেকে নীতি শিক্ষা করতেন। তাই জন্যে তো যাই হোক, তিনি ঠিক করলেন যে তিনি এবার স্বর্গের অধিপতি হবেন। পাতালের রাজা তো তিনি ছিলেনই, মর্তেরও রাজা হবেন। তবে স্বর্গেও ইন্দ্রকে হারিয়ে তিনি স্বর্গ, মর্ত, পাতাল এই তিনের অধীশ্বর হয়ে বসবেন। তা যাই হোক, দেবতাদের সেটা পছন্দ হলো না। তারা বারবার প্রার্থনা করতে আরম্ভ করলেন যাতে সেটা না হয়। দেবমাতা যে তিনি পর্যন্ত প্রার্থনা করতে আরম্ভ করলেন। শেষ পর্যন্ত বিষ্ণু তখন কথা দিলেন, শ্রী বিষ্ণু, যে তিনি দেবমাতার পুত্র হয়ে আসবেন, এবং সেই পুত্র হয়ে তিনি এলেন এবং তিনি জন্মগ্রহণ করলেন ব্রাহ্মণ পরিবারে। এবং 5 বছর বয়সে শিশুর যেরকম চেহারা হয়, আগাগোড়া বড় হলেও সেই চেহারাটাই তার রয়ে গেল। তাই জন্য তাকে বামন অবতার বলা হয়। বামন চেহারাটাই রয়ে গেল। তিনি একটি ছাতার একটি কমণ্ডলু নিয়ে এই মহারাজ বলির যজ্ঞে উপস্থিত হলেন। সেই বিশাল যজ্ঞে যে যা চাইছিল বলি তাকে তাই দিচ্ছিলেন। যে অভাব নিয়ে আসছিল, যে প্রজা, তার যা যা দাবি, সবাইকে তিনি অকাতরে তার দাবি মিটিয়ে দিচ্ছিলেন। এবার যখন ব্রাহ্মণ বামন যখন তিনি এলেন, তখন তাকেও খুব ভক্তি ভরে পা ধুয়ে দিলেন, বললেন, কি চান বলুন। উনি বললেন, আমি ত্রিপাদ ভূমি চাই, মানে আমি 3টে পা ফেলবো, যেটুকু জায়গা মানে আমি কাভার করব, সেইটা আমার, ওইটুকু আমার চাই। হ্যাঁ, নিশ্চয়ই কোনো ব্যাপার নয়। সবাই মনে মনে ভাবলো, হাসলো আর কি, যে এইটুকুন শরীর, ত্রিপাদ ভূমি, এই কতটুকুনি বা হবে, এত বড় রাজার কাছে আসে এইটুকু চেয়েছে। যাই হোক, এই গল্পের আরো অনেক নুয়ান্সেস রয়েছে। শুক্রাচার্য বুঝতে পেরেছিলেন, শুক্রাচার্য সাবধান করেছিলেন বলি কর্ণপাত করেননি, এরকম অনেক কিছু আছে। আমি তার মধ্যে ডিটেলের মধ্যে যাচ্ছি না। তো এইবার আস্তে আস্তে বলির শরীরটা বিরাট হতে আরম্ভ করলো। একটা পা পড়লো তার মর্তে, একটা পা পড়লো তার পাতালে, হ্যাঁ, এবং তৃতীয় পা তিনি যখন নাভি থেকে একটা তৃতীয় পা তার বেরিয়ে এলো। এবং বললেন, এই পাটা আমি কোথায় রাখবো? তখন বলি নিজের মাথাটা এগিয়ে দিলেন, তখন মাথার উপরে তিনি তখন তৃতীয় পাটা রাখলেন। এবং বলি তখন আর ওই স্বর্গ অধিকার করা হলো না, কিন্তু বলির পতনও হলো না। বামন তার ব্যবহারে এবং তার শুচিতায়, তার শুদ্ধতায় তুষ্ট হয়ে তাকে অমরত্ব প্রদান করলেন, এবং তিনি পাতালের রাজা হয়ে থাকলেন। সেই বলিরাজ এখনো পাতালে আছেন বলে মনে করা হয়। পাতাল বলতে অনেকে মনে করেন, গবেষকরা, দক্ষিণ ভারত, কেরল বলে মনে করে। প্রত্যেক বছর কেরালে ওনাম বলে একটা বিরাট একটা কৃষি উৎসব হয়। বলা হয় সেই সময় বলিরাজ আসেন, উঠে আসেন সেই কৃষির ফসল গ্রহণ করতে। তা যাই হোক, এইরকম ধরনের একটা কিংবদন্তি রয়েছে। বোঝাই যাচ্ছে কিংবদন্তির অর্থ বা আধ্যাত্মিক অর্থটা। আধ্যাত্মিক অর্থ এইটাই যে, যখন তিনি শরণাগত হতে বলছেন ঠাকুর, মানে আমাদের যে পার্থিব চিন্তা আমাকে দিয়ে দাও, এমনকি তোমার যে আধ্যাত্মিক চিন্তা, তোমার যে সাধনা করছো, তোমার যে ভক্তি রয়েছে, সেটাও জানবে, তোমার নয়। আমাদের আধ্যাত্মিকতা নিয়ে কিন্তু আমাদের মধ্যে যথেষ্ট গর্ববোধ তৈরি হয়ে যায়, যে আমি অনেক বছর এই সাধনার পথে আছি, এটা আমার, কিংবা আমার খুব ভক্তি,
কিংবা আমার গুরুদেব আমাকে একটু বিশেষ স্নেহ করতেন, এরকম নানা রকমের কিন্তু আমাদের ধর্মীয় অহংকার তৈরি হয়ে যায়। সেটাও তুমি আমাকে দিয়ে দাও। এবং লাস্টে যে আমিটা রয়েছে, এত সমস্যা কিন্তু পৃথিবীটাও সমস্যা নয়, আর তোমার তপস্যা এবং সাধনার যে ফলগুলো তোমার মধ্যে রয়েছে সেটাও সমস্যা নয়, সমস্যা তোমার ইগো। আর সেটাই বলি হওয়া দরকার আছে। তাই এখানে মহারাজ বলির নামটাও খুব তাৎপর্যপূর্ণ। সেই মস্তক দান করো বলি, অর্থাৎ তোমার ত্রিপাদ ভূমি দিয়ে দাও তুমি। আর বামন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। বামন ছোট্ট শরীর, কিন্তু তার বিরাট, আসলে তার পরিধিটা বিরাট, অসীম তার পরিধি। ঠিক যেমন আমরা একটা বিরাট একটা ইগো নিয়ে বসে আছি, কিন্তু যদি সমস্ত ইগো টিগো যদি একদম নগ্ন করে দেওয়া হয়, আমার যা কিছু ধন মান ঐশ্বর্য পরিচয় যা কিছু বিশেষণ আমি আমার উপর চাপাই, আমার এই তাই সেই আস্তে 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 ছেটে ফেলে দিতে কতটুকুন থাকবে? আর শরীরটারও যে একটা বিশাল একটা জুড়ে রয়েছি, এই শরীরটাকে যদি আমরা এক শুধুমাত্র সূক্ষ্ম শরীরের দিকে নিয়ে আসি আর আস্তে 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 সত্তার দিকে নিয়ে আসি, কতটুকু থাকবে? কতটুকুন? এইটারই প্রতীক। আবার যেটুকু থাকবে বা যেটুকু আছে বা কিছুই নেই, সেটাই আসলে সবটাই। এই অণুটাই আসলে বিভু। তো যতক্ষণ সেই অনুবোধটা নেই, ততক্ষণ পর্যন্ত সেই বিভুবোধটাও তো নেই। যতক্ষণ আমরা একটা প্যারামিটারে কিছু ভাবছি, একটা বাউন্ডারিতে নিজেকে কিছু ভাবছি, একটা আয়তনে ভাবছি, ততক্ষণ তো আমরা আসলে সংক্ষিপ্ত করছি। যখনই আমি আর নেই, তখনই তো আমি অনন্ত, তখনই তো আমি অসীম। এইটাই এই বামন অবতারের তাৎপর্য। তিনি ত্রিপাদ ভূমি চাইতে গিয়ে তিনি সবটাই দখল করলেন, যেটা নিয়ে বলিরাজের যেটা অহংকার ছিল, যে তিনি একজন পরাক্রমশালী সম্রাট, তার বিরাট সম্পত্তি, তার বিরাট প্রভাব, তার বিরাট এরিয়া, এরকম একটা তার মধ্যে একটা অহংকার ছিল। সুতরাং অতএব ঠাকুর শ্রীরামকে প্রথমত বৃন্দাবনে গিয়েছিলে তুমি, বৃন্দাবন ভক্তির জায়গা, স্বয়ং শ্রীকৃষ্ণের জায়গা, সেখানে বিষ্ণুর বিশেষ লীলা হয়েছে, তাই জন্যই সেখানে ঠাকুরের বামন রূপ তুমি দেখেছ। আর ঠাকুর নিজে যেখানে অনেককেই এই মাথায় পা দিয়ে যেমন আশীর্বাদ করতেন, তেমন মনে করিয়ে দিলেন বামন অবতারের ওই দর্শনটাতে। সেই দিন দর্শনের মধ্যে মাথায় পা তিনি দেননি, কিন্তু মনে করিয়ে দিলেন দর্শনের মধ্যে দিয়ে যে শরণাগত হও, সমর্পিত হও, নিজের আমিটাকে দিয়ে দাও, ব্যাস, তারই নিশ্চিন্ত, তাহলে আর কোনো ঝামেলা নেই। ৩ নম্বর কথা এখানে হয়তো প্রসঙ্গক্রমে বললে খুব একটা অপ্রাসঙ্গিক হবে না। সেটা হচ্ছে যে বলিরাজ দৈত্যদের রাজা, অসুরদের রাজা, এবং তিনি খুব ভালো রাজা, এবং তিনি ভক্ত, তিনি শিবেরও ভক্ত, তিনি বিষ্ণুরও ভক্ত। তাহলে বলি যদি স্বর্গ রাজা হতো, তাহলে অসুবিধা কি ছিল? সেটা কি খুব একটা অন্যায় বা অবিচার হতো? এখানেই আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম দিক চলে আসে। এখানে যে শুক্রাচার্যের নীতি এবং তার সাথে বৃহস্পতির নীতি, এই দুই নীতির মধ্যে যে সূক্ষ্ম বিরোধ রয়েছে, বৃহস্পতিকে বলা হয় দেবতাদের গুরু, শুক্রাচার্যকে বলা হয় অসুরদের গুরু। অনেকটা বলা যেতে পারে বৃহস্পতি হচ্ছে এক ধরনের ভাববাদের মানুষ, আর শুক্রাচার্য হচ্ছে অনেকটা জড়বাদের লোক। প্রযুক্তি বিজ্ঞান, আউটওয়ার্ড যে নলেজ এবং আউটওয়ার্ড যে প্রগতি, তার একটা প্রতীক হচ্ছে শুক্রাচার্য। আর ইনওয়ার্ড যে জার্নি, অন্তর্জগতের যে যাত্রা, তার একটা প্রতীক হচ্ছেন বৃহস্পতি। এবার স্বর্গ বলতে আমি শুধু একটা ভোগের জায়গা ভাবছি না। স্বর্গ বলতে আমরা ভাবছি যেখানে ধরা যাক ত্যাগ আছে, তিতিক্ষা আছে, সাধনা আছে, ঋষি আছে, সাধু আছে, বেদ বেদান্ত আছে, দর্শন আছে, সেই
সেই অর্থে যদি আমি স্বর্গকে ভাবি, সেই স্বর্গ খুব ভালো রাজা হতে পারেন বলি, কিন্তু যদি জড়বাদের আদর্শের মধ্যে চলে আসে, তাহলে দেখা যাবে যে কোথাও একটা মেরিটোক্রেসি সরে গিয়ে মিডিওক্রিটি চলে আসে। খুব একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি, একটা খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমাদের দেশে যেমন অনেক বছর থেকে রিজার্ভেশনের ব্যাপার চলে, একটা কোটা রিজার্ভেশন, যারা পিছিয়ে আছে তাদের জন্য। এটা অন্যান্য নামে অন্যান্য ভাবে অন্য অন্য দেশেও চলে। এখন যেমন খুব চলছে যে কোনো একটা প্রথম বিশ্বের দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে মহিলা হতে হবে, হতেই হবে, তিনি তার কোনো যোগ্যতা থাকুক বা না থাকুক। কোনো একটা দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে কৃষ্ণাঙ্গ হতে হবে, হতেই হবে, তার কোনো যোগ্যতা থাকুক বা না থাকুক। কিছুদিন সম্প্রতি একটা ঘটনাতে সকলের দৃষ্টি পড়েছে এটা নিয়ে, যে পৃথিবীর বোধহয় সবচেয়ে সেরা, সবচেয়ে শোভিত, সবচেয়ে প্রশংসিত বিশ্ববিদ্যালয় হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যিনি এখন ডিরেক্টর, এখন নয়, তিনি রিজাইন করেছেন, কিছুদিন আগে বোধহয় ডিরেক্টর ছিলেন, ক্লডাইন গ্রে তার নাম। তিনি একজন কৃষ্ণাঙ্গ মহিলা, তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর। সেটা একটা বিরাট, মানে হার্ভার্ডের একটা বিরাট গর্ব যে আমরা একটা আইভি লিগ বিশ্ববিদ্যালয় এইটা করতে পারলাম। তিনি নিজে কতটা যোগ্য সেই প্রশ্নটা এখানে গৌণ। হার্ভার্ড যে একটা তাদের মধ্যে অলংকারের মতন, তারা একটা মাথায় একটা নতুন মুকুটের মতন, বা মুকুটে একটা নতুন পালকের মতন, তারা যে ডিরেক্টরকে করতে পেরেছে একজন কৃষ্ণাঙ্গ মহিলা, যে দেশ এখনো পর্যন্ত একটা মহিলাকে প্রেসিডেন্ট করতে পারেনি, এটা হার্ভার্ডের একটা বিরাট অহংকার, বিরাট বিজ্ঞাপন। এবার কদিন আগেই এই ইসরায়েল এবং গাজাতে বোমা নিয়ে তাকে একটা হিয়ারিং এর সামনে পড়তে হয়েছিল, যেখানে তিনি ভালো করে অনেক কথার উত্তর দিতে পারেননি। তখন ইনভেস্টিগেটর ইনভেস্টিগেট করে দেখলো যে গত কয়েক বছরে তিনি যতগুলো পেপার পাবলিশ করেছেন, অর্থাৎ নিজের নামে আর্টিকেল পাবলিশ করেছেন, সেগুলো সবই অন্য অন্য কোথাও থেকে একদম ডাইরেক্টলি চুরি করা। প্লেজারিজম বলা হয় এটাকে, যখন আমি বিপ্রলিপ্সা, যখন আমরা অন্য কারোর লেখা থেকে, যার লেখা অতটা পরিচিত নয়, লেখা খুব ভালো লেখা, যার যিনি গবেষণাটা প্রচুর করেছেন, সেখানে আমি ওই গবেষণা না করে, খাটাখাটনি না করে, আমি তার কাছ থেকে ডাইরেক্টলি প্যাসেজের পর প্যাসেজ, পাতার পর পাতা চুরি করে লেখা পাবলিশ করছি, করে অ্যাওয়ার্ড পাচ্ছি, আমার নাম হচ্ছে, এবং হার্ভার্ডের ডিরেক্টর হিসেবে আমার সম্মান বাড়ছে। যখন জানাজানি হয়ে গেল, শেষ পর্যন্ত তিনি এতটাই, তাকে লাঞ্ছিত হতে হলো, তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করলেন হার্ভার্ডের ডিরেক্টরের পদ থেকে। এটাই আমি বলতে চাইছি, মধ্য মেধার সমস্যা, যেখানে আমরা একটা এজেন্ডা দিয়ে কিছু একটা ড্রাইভ করছি, যেখানে আমরা সব কিছুকে এক জায়গায় নিয়ে এসে আমরা দেখাতে চাইছি আমরা কত উদার। বলি এখানে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ নয়, বলিটা রিপ্রেজেন্ট করে, শুক্রাচার্যটা রিপ্রেজেন্ট করে, সেইটা ইম্পর্টেন্ট। দেব জগৎটিকে, অর্থাৎ ত্যাগের জগৎটিকে, ইন্টেলেকচুয়াল জগৎটিকে, গবেষণার জগৎটিকে, একাডেমিক জগৎটিকে এই মিডিওক্রিটি গ্রাস করত। তাই জন্যেই বৃহস্পতি চাননি, বা তাই জন্যেই বামন অবতার আসতে হলো তাকে, এই বলিকে মানে সাবাক শেখাতে, যে তুমি তোমার লিমিট বোঝো, তুমি একজন ভালো লোক, তুমি ন্যায়পরায়ণ, প্রজাবৎসল, কিন্তু তোমার লিমিটটা তুমি বোঝো। তুমি কিন্তু বেসিক্যালি একজন অসুর, অসুর হয়ে তুমি বুঝবে তো এই জায়গাটা, এই সূক্ষ্ম দিকটা, নাকি তুমি অসুরকে এবার মানে স্বর্গের প্রধান প্রধান জায়গাতে নির্দিষ্ট করে অসুর সাধু, অসুর সন্ন্যাসী, অসুর ত্যাগী করতে গিয়ে তুমি পুরো কোয়ালিটিটাকে আসলে তুমি নামিয়ে দেবে। অসুর মানে কিন্তু খারাপ নয়, কিন্তু তারা ঠিক ওই কাজটা তাদের নয়। দৈত্য মানে খারাপ নয়, দৈত্য মানে যাদের প্রচন্ড ভালো হাত দিয়ে কাজ করতে পারে, তারা খুব ভালো প্রযুক্তিবিদ হয়, জ্ঞান বিজ্ঞান এবং নানা রকম যন্ত্রপাতি তৈরিতে তারা সিদ্ধ হয়।
সুতরাং সেই দিকে সেইখানেই তোমরা কাজ করে যাও, সেটাই তোমরা ভালো করে করে যাও। তোমরা যেটা দেবতাদের কাজ, অর্থাৎ অন্য এক ধরনের চরিত্র যারা অন্তর্মুখী, যারা তাদের গতি খোঁজেন বাইরে বাইরে নয় অন্তরে, তোমরা তাদের জায়গাটাকে যদি স্যাবোটাজ করো তোমাদের গায়ের জোরে, শক্তিতে করে সবটাই যদি একটা হোমোজিনিয়াস নিয়ে আসো, তাহলে আলটিমেটলি পুরো টোটাল ইয়েতে গিয়ে দেখা যাবে কোয়ালিটিটা কিন্তু অনেক নেমে গেল। এটা আমাদের দেশেও আমরা খুবই অনুভব করি। এই যে কোটা সিস্টেম, রিজার্ভেশন সিস্টেম, এইটা করে আমরা ভাবছি যে আমরা হয়তো অনেক কল্যাণ করছি, অনেক উপজাতি, অনেক পিছিয়ে পড়া ছেলে মেয়েদের, তাদেরকে আমরা শিক্ষার মধ্যে নিয়ে আসছি, খুব ভালো কথা। কিন্তু তারপরে যখন কোটা সিস্টেমে আজকে কোনো রকমের পাশ করা ছেলেমেয়েরা যখন বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে চলে যাচ্ছে, বা বড় বড় ডাক্তারি পোস্টে চলে যাচ্ছে, বা ইঞ্জিনিয়ারিং এর পোস্টে চলে যাচ্ছে, বড় বড় মন্ত্রী হচ্ছে বা কিছু হচ্ছে, তখন তারা কি ততটা নির্ভরযোগ্য থাকছে? তাদের মেধা, তাদের সেই কাজের প্রতি যে নিষ্ঠা, তাদের যে সূক্ষ্মতা, সেটার উপর কি সম্পূর্ণ নির্ভর করা যাচ্ছে? কিছু ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিন্তু এতে করে একটা সার্বিক কিন্তু অধঃপতনের সম্ভাবনা থাকছে। যে এক্সপেরিমেন্ট তখনও চেষ্টা করতে গিয়ে ফেল করেছে, সে এক্সপেরিমেন্ট আজও চেষ্টা করতে গিয়ে ফেল হচ্ছে। তাই জন্যে এই বলি এবং বামনের এই যে এই কাহিনীটা, এটা আমার কাছে খুব প্রাসঙ্গিক, কারণ এটা এই মিডিওক্রিটি এবং মেরিটোক্রেসির প্রশ্নটাকে সামনে নিয়ে আসে। কেননা এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে খুব দেখা মানে এই গল্পটা এই জন্যই খুব ভালো যে বলি কিন্তু খারাপ লোক নয়, বলি কিন্তু রাবণ নয়, বলি কিন্তু কংস নয়, বলি কিন্তু শিশুপাল নয়, বলি কিন্তু জরাসন্ধ নয়। বলি খুব ভালো লোক, কিন্তু বলি সাত্ত্বিক নয়। আর ওই শুক্র নীতির মধ্যে সবকিছুকে ওই একটা পথে, একটা গভর্নিং স্কেলে নিয়ে আসা, এই ধরনের রাজনীতিতে বা এই ধরনের পলিটিক্সে বা এই ধরনের নীতিতেও বিশ্বাস করে শুক্রাচার্যের কাছে, যেখানে অধিকারী ভেদ রয়েছে, যেখানে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার রয়েছে, যেখানে ভাবের কথা রয়েছে, সেই সূক্ষ্মতা বলি হয়তো ধরতে পারবে, তার মন্ত্রীরা পারবে কি? সে কাকে নিযুক্ত করবে? অরণ্যে কিংবা হিমালয়েতে বিভিন্ন গুরুকুল বা বিভিন্ন যে আশ্রমগুলোতে রয়েছে, তার মাথায় মাথায়ও কাকে বসাবে? নিজের লোককেই তো বসাবে। তারা কেমন ধরনের লোক হবে? তাদের মধ্যে কি সেই ত্যাগ, তিতিক্ষা, তপস্যা, সেই অন্তরের যে যে একটা প্রেরণায় দিশা খোঁজা, সেই বৃত্তি কি তাদের মধ্যে থাকবে? এই প্রশ্নটা তুলে দেয়। তাই জন্যে এই ঘটনাটা, এই বামন অবতারে যে কেন তিনি বলিকে বধ করলেন না, কিন্তু হিরণ্যকশিপুকে যেমন বধ করলেন, কারণ হিরণ্যকশিপু অত্যন্ত বদ লোক ছিল, তাই তাকে বধ করা হলো। তাকে ওই নৃসিংহ অবতার যেমন বধ করলেন, বামন অবতার কিন্তু বধ করলেন না। বলির উপর তিনি বেশ সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু তাকে তিনি দমন করলেন। অর্থাৎ এইটা তোমার লিমিট, এটা আমার বাউন্ডারি, এটাকে পেরিও না। বলি সব গুণের মধ্যে একটাই তার দোষ ছিল, তার খুব অহংকার ছিল তার শক্তি নিয়ে। আর শক্তির অহংকার থাকলে দেবতা হওয়া যায় না। শক্তির অহংকার আছে মানে তার মধ্যে ত্যাগ নেই। আর তাই জন্যই তিনি স্বর্গ অধিকার করার, তার হয়তো গায়ের জোর আছে, কিন্তু তার অধিকার নেই। তাই তাকে লিমিটটা বুঝিয়ে দেওয়া হলো যে তুমি অসুর এবং দৈত্যদের পরিচালনায় ছিলে, সেখানেই থাকো, ডোন্ট গো বিয়ন্ড দিস লিমিট, এর বাইরে যাওয়ার তোমার অধিকার নেই। এটা একটা আমাদের কাছে, আমাদের বর্তমান আমরা যারা জীবনের অর্থ অনুসন্ধান করার চেষ্টা করছি, আমাদের কাছে এটা একটা ভালো বা বড় গুরুত্বপূর্ণ শিক্ষা। হ্যাঁ উমেশ। মহারাজ, ডোন্ট গো বিয়ন্ড দিস লিমিট, আমাদের কাছে এটাই একটা বড় শিক্ষা। আজকের আলোচনায় আপনি আমাদের এই বলে আর কি আলোচনার উপসংহার টানলেন। বড় জিজ্ঞাসা রেখেছিলেন সায়ন্তনী, তিনি তার একটি স্বপ্ন দর্শন নিয়ে, মহারাজ সেইটা নিয়ে একদম প্রথমেই বলেছেন বামন যে অবতার তার মর্মার্থ, তিনি বামন অবতার
তাকে দর্শনে বলেছেন শরণাগত হতে। ঠাকুর কল্পতরুর সময়, যে কল্পতরু গেল 1 তারিখে, সেই সময় যেভাবে মানুষকে তোমার চৈতন্য হোক বলেছিলেন, মাথায় পা রাখাটা তার একটা ধরন ছিল, সেইভাবে মাথায় পা মানে মহারাজ আমাদের মনে করিয়ে দিয়েছেন অহম, আমাদের যে অহং সেইটাকে ঈশ্বরের চরণে সমর্পণ করা। বামন অবতারের কাহিনী এসেছে এই প্রসঙ্গে। মহারাজ জানিয়েছেন যে রাজা বলি, যিনি প্রবল প্রতাপশালী রাজা ছিলেন, তিনি হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ এবং প্রহ্লাদের যে ছেলে বিরোচন তার পুত্র বলি, তিনি চেয়েছিলেন যে স্বর্গমর্ত পাতালের অধীশ্বর হতে, এবং যার ফলে দেবতারা তাদের প্রবাদ গোনেন এবং প্রার্থনা করেন দেবমাতার কাছে। দেবমাতার পুত্র হয়ে বামন অবতারের জন্ম হয়। 5 বছর বয়সে শিশুরা যত বড় হয় তিনি ততটাই বড় হয়েছিলেন, সুতরাং তাকে ওই বামনের মতো দেখতে মনে হতো। তিনি ছাতা কমণ্ডল নিয়ে বিরোচনের রাজসভায়, বলির রাজা বলির রাজসভায় যান। সেই যজ্ঞের সময় সেটাও ছিল, সেখানে তিনি সবাইকে দান করছিলেন। সেই সময় তিনি যখন গিয়ে উপস্থিত হন বামন অবতার, তখন বলি জানতে চান যে তিনি কি চান, তাকে যথেষ্ট আপ্যায়ন করে তখন তিনি বলেছিলেন আমি ত্রিপাদ ভূমি চাই। এই তখন প্রথমত হয়তো বলি ভেবেছিলেন যে এইটুকু আর ত্রিপাদ ভূমি আর কতটুকু, কিন্তু বলির শরীর বড় হয়ে যায় এবং তিনি তার যে বড় শরীর সেই দিয়ে একটি পা মর্তে পাতালে এবং তৃতীয় পাটি বলির মাথায় রেখেছিলেন, এবং তারপরে তার স্বর্গ দখল হয়নি। এবং মহারাজ জানিয়েছেন আমাদের যে এই গল্প বা এই যে কিংবদন্তি, এটি পরবর্তীকালে দক্ষিণ ভারতে প্রচলিত হয়ে উৎসব আকারে এসেছে, এবং কেরলে যে ওনাম উৎসব, কারণ কিংবদন্তি আছে যে সেখানে সে কৃষি উৎসব, সেখানে বলিরাজ আসেন। ঠাকুর মহারাজ আবার পুনরায় ধরিয়ে দিয়েছেন, ঠাকুর শরণাগত হতে বলেছেন এবং পার্থিব যে আধ্যাত্মিক চিন্তা, আমাদের যে জাগতিক চিন্তা, সবটাই তিনি তাকে দিয়ে দিতে নিশ্চয় বলে থাকবেন। আমাদের অনেকের মধ্যে যারা এক সাধনার পথে আছে, এরকম একটা অহংকার আসতেই পারে যে আমি তো অনেক বছর সাধনার পথে আছি, বা আমাকে আমাদের যে গুরুদেব তিনি অনেক স্নেহ করেন, সুতরাং আমি হয়তো একটু আলাদা ধরনের। এটাও এক ধরনের অহং, শেষে একটা আমি থেকেই যায়, সেটার বলি হওয়া দরকার। এবং ত্রিপাদ ভূমি দিয়ে দেওয়া সেখানেই, এবং ত্রিপাদ ভূমির একটা আক্ষরিক মহারাজ অর্থ বের করেছেন যে ছোট্ট শরীর কিন্তু তার বিরাট পরিধি, মানে সেইটাই বিরাটটাই সেই ইগো। সেটা নগ্ন করলে বা ধীরে ধীরে সেই নাম রূপ উপাধি খসে গেলে, বা আমাদের যে সূক্ষ্ম শরীর সেইখানে আমরা যদি পৌঁছে যেতে পারি, তাহলেই আমরা আমাদের আর সেই আয়তন থাকে না। যতক্ষণ আয়তন ততক্ষণ সীমা, এবং আমি যখন নেই তখনই আমি সসীম, তখনই আমি বিরাট। ত্রিপাদ ভূমি নিয়ে তিনি আসলে সবটাই দখল করলেন আর কি বামন অবতার, এটা মহারাজ আমাদের জানিয়েছেন। এবং মহারাজ আবার মনে করিয়ে দিয়েছেন যে বৃন্দাবন নারায়ণের জায়গা, সেখানে তিনি বামন রূপ দেখেছেন সায়ন্তনী দেবী, এবং তিনি নিশ্চয়ই তাকে সেই দর্শনে শরণাগত হতে, সমর্পিত হতে বলেছেন। বলি মহারাজ বলেছেন বলি দৈত্য ও অসুরদের রাজা, তাহলে তিনি তো তেমন কিছু খারাপ লোক ছিলেন না, তাহলে স্বর্গের রাজা হতে তার অসুবিধা কোথায় ছিল? এখানে মহারাজ দুটো প্রিন্সিপাল কথা বলেছেন, যে বৃহস্পতি এবং শুক্রাচার্যের নীতি নিয়ে। বৃহস্পতি যিনি ঋষিদের মার্জনা করবেন, যিনি দেবতাদের রাজা, দেবতারা যেখানে সেখানে দেবতা ভাববাদ, ইনওয়ার্ড, ত্যাগ, তিতিক্ষা, এইসব জিনিসগুলো আসে। আর যেখানে শুক্রাচার্যের নীতি, সেখানে জড়বাদ, আউটওয়ার্ড, বাইরের আমাদের যা কিছু। তাই বলি জড়বাদের আদর্শে চলে যদি স্বর্গের রাজা হতো, তাহলে এক ধরনের মিডিওক্রেটি চলে আসার সম্ভাবনা ছিল, এবং সেইটার আজকের প্রেক্ষাপটে মহারাজ আলোচনা করেছেন। আজকে যে রিজার্ভেশন এবং কোটা সিস্টেম এসেছে, এবং তার ফলে ভারতবর্ষে তো এগুলো আমরা জানি, এই সঙ্গে গোটা পৃথিবীতেই আছে। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির কথা বলেছেন, সেখানে কিছুদিন আগে যিনি ডিরেক্টর ছিলেন কৃষ্ণাঙ্গ মহিলা ফ্রোডাই গ্রে, তিনি ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে নানা মন্তব্য করছিলেন। পরে তার অনেক অনুসন্ধান করে দেখা যায় যে তিনি তার যে পেপার সেটা অন্যের চুরি করে লিখেছেন। এই একটা মিডিওক্রেটি আমরা, মানে যেহেতু তাদের খুব একটা গর্ব ছিল যে আমরা একজন কৃষ্ণাঙ্গ মহিলাকে আমাদের
ডিরেক্টর করেছি, তার ফলে কি হতে পারে, মানে যদি প্রকৃত অধিকারী ভেদ না হয়, সেইটা মহারাজ উদাহরণের মধ্য দিয়ে বা মিডিওক্রেটের উদাহরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছেন। আর দৈত্য এবং অসুররা যে খারাপ সেটা নয়, কিন্তু মহারাজ বলেছেন যে এই কাজটা তাদের নয়, কারণ হচ্ছে বলি নিজেও খুব একটা খারাপ লোক ছিলেন না, কিন্তু তিনি সাত্ত্বিক নন। সবকিছুকে একটা গভর্নিং স্কেলে বা অধিকারী ভেদ না জেনে বিচার করা তার পক্ষে, বা তিনি যে লোকগুলো যেখানে প্রধান স্থানে বসাবেন সেই লোকগুলো হয়তো তিনি সেই রকম হয়তো একজন ত্যাগ তিতিক্ষাবান মানুষ তিনি খুঁজে পেতেন না। এবং শক্তির অহংকার তার ছিল একটা দোষ যদি তার ধরা হয়, এবং সেইখানে থাকলে তিনি দেবতা নন। তারপরে মহারাজ সেই বিখ্যাত কথা বলছেন, ডোন্ট গো বিয়ন্ড দিস লিমিট। এরপরে আমি অসামান্য আলোচনার পরে আমি সাম্যকে চাইবো যে ও চতুর্থ যে জিজ্ঞাসা আজকের অনুষ্ঠানে সেটা রাখবে। হ্যাঁ, চতুর্থ যে জিজ্ঞাসা সেটি রেখেছেন অরিজিৎ দাস। তিনি জিজ্ঞাসা করেছেন, গান্ধী কিভাবে ও কার দ্বারা প্রকৃতভাবে মারা গেছেন? অঘরীনাথ বিশ্বাসী বা কি করে ওই বিচার থেকে কিভাবে বাঁচলেন, এটা আজও রহস্য। এই ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ, এই নিয়ে লেখালেখিও করেছি আমি সোশ্যাল মিডিয়াতে আগে। অঘরীনাথ বিশ্বাস নিয়ে আমি তেমন কিছু জানি না, আমি বলতে পারবো না। তবে গান্ধীজির যে হত্যাকাণ্ড যেটা হয়েছিল সেটা নিয়ে বহু গুরুত্বপূর্ণ এবং অমীমাংসিত অনেক প্রশ্ন রয়েছে, যেগুলো কোনো উত্তর এখনো পর্যন্ত নেই। অনেক লুপ হোলস রয়েছে, অনেক ফাঁক ফোকর রয়েছে, এবং আশ্চর্য ব্যাপার, সেইটা নিয়ে কোনো কারোর একটা ইনভেস্টিগেট করার বা একটা বা তদন্ত করে দেখার কোনো চেষ্টাই আমরা দেখতে পাইনি আজ পর্যন্ত। মেনে নিচ্ছি যতদিন পর্যন্ত কংগ্রেস শাসিত সরকার থেকেছে ততদিন সে চেষ্টা করেনি, তাদের কিছু উদ্দেশ্য ছিল। কিন্তু এখন অনেক বছর হয়ে গেল কংগ্রেস শাসিত সরকার নেই, কংগ্রেসের যারা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তারা সরকারে আছেন। তারা তো মানে খাতায় কলমে তারা তো কংগ্রেসকে কোথাও একটা বেকায়দায় ফেলতে পারলে তাদের তো বিরাট সুবিধে। কিন্তু এই সব প্রথমেই আনুষ্ঠান আজকে প্রথমেই আমি বলেছি না যে গণতন্ত্রে একটা মজা আছে, যে সত্যিই যদি আমরা মনে করতাম, অস্কার ওয়াইল্ড বলেছেন, সত্যিই যদি এটা হতো যে ভোট দিয়ে কিছু পাল্টাও যেত, তাহলে ওরা আমাদের ভোট দিতে দিত না। ভোট দিতে দিচ্ছে মানেই হচ্ছে যে না, ভোট খেলা খেলো, আমরা যেমন ছিলাম তেমনই থাকবো, তোমাদের সামনে মাঝে মাঝে পাত্র একটু পাল্টে দেবো, তোমাদের একটা এই খেলায় তোমরা কেমন মানে সফল হচ্ছ এরকম একটা ইলিউশন তৈরি করার জন্য। যাই হোক, এইবার তার মৃত্যুর দিনে যে বিরাট ফাঁকগুলো রয়েছে সেইগুলো ধরা যাক আলোচনা করা যেতে পারে। বিকেলবেলা তিনি যখন গুলিবিদ্ধ হলেন, সেই গুলিবিদ্ধ ওই বিড়লা হাউস থেকে মাত্র মিনিট 7 দূরত্বে হচ্ছে রাম মনোহর লোহিয়া হাসপাতাল। তাকে কেন হাসপাতাল নিয়ে যাওয়া হলো না? কারণ তিনি তখন আধ ঘন্টা বেঁচে ছিলেন। তাকে ধরে বিড়লা হাউসের মধ্যে নিয়ে আসা হলো বাগান থেকে। বাগানে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেখান থেকে ভেতরে নিয়ে আসা হলো এবং তাকে খাটে বা খাটিয়াতে না শুইয়ে তাকে মেঝেতে শোয়ানো হলো। কেন? কোনো উত্তর নেই। ২ নম্বর কথা হচ্ছে যে এইরকম ধরনের একটা হত্যাকাণ্ডে ময়নাতদন্ত তো হবেই, পোস্টমর্টেম তো হবেই, অথচ গান্ধীর ক্ষেত্রে কোনো রকম পোস্টমর্টেম করা হলো না, কোনো রকম ময়নাতদন্ত করা হলো না। সেটা কেন হলো? ২ নম্বর। ৩ নম্বর হচ্ছে যে এই ঘটনার অর্থাৎ ৩০শে জানুয়ারি ১০ দিন আগে ২০শে জানুয়ারি মোহনদাস গান্ধীকে আরেকবার মারার চেষ্টা হয়েছিল, হত্যা করার চেষ্টা হয়েছিল। ওই বিড়লা হাউসেই একটা বোমা ফেলা হয়েছিল পরিকল্পনা মতন, সেটা পরিকল্পনার মতনই ফেলা হয়েছিল যাতে করে ভিড়টা ছত্রভঙ্গ হয়ে যায়। যখন ছত্রভঙ্গ হয়ে যাবে তখন ওনাকে একা দেখা যাবে, তখন ওনাকে লক্ষ্য করে ডাইরেক্টলি সেকেন্ড বোমাটা ফেলার কথা ছিল। প্রথম বোমাটা ফেলে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, কিন্তু যার উপরে দ্বিতীয় বোমাটা ফেলার দায়িত্ব ছিল সে খুবই ইয়াং
একটা তরুণ ছেলে, সে লাস্টে ভয় পেয়ে যায়। তখন তারা ওখান থেকে পালানোর চেষ্টা করে। ওই গ্রুপটার মধ্যে নাথুরাম গডসে ছিলেন। তারা ধরা পড়েছিল। ধরার পড়ে যাওয়ার পর তাদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হয়। নাথুরাম গডসেকেও ছেড়ে দেওয়া হয়। কেন? 20 তারিখে। আবার 30 তারিখে শেষ পর্যন্ত হত্যাটা করা যায়। 4 নম্বর, নাথুরাম গডসকে ছেড়ে দেওয়ার পর তিনি তখন বম্বে চলে গেলেন। তখন বম্বের রাজ্যমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই, এবং বিড়লা হাউস থেকে অনুরোধ যায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে, জওহরলাল নেহেরুর কাছে, যে গান্ধীর সিকিউরিটি বাড়াতে হবে। সিকিউরিটি বাড়ানো হয় না। মোরারজি দেশাই রাজ্যমন্ত্রী থাকাকালীন বম্বে থেকে জানতে পারেন যে যারা হত্যা করার চেষ্টা করেছিল তাদের মধ্যে একজন মুখ্য যে পান্ডা গডসে, নাথুরাম গডসে, সে বম্বেতে ঘুরে বেড়াচ্ছে। তারপর নজর রাখা শুরু করেন এবং তিনি দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান, আমাদের থেকে অ্যারেস্ট করা উচিত। করব? বারণ করা হয়। মোরারজি দেশাইকে বারণ করা হয় যে না, অ্যারেস্ট করার দরকার নেই। 4 নম্বর গেল। 5 নম্বর, যে পিস্তলটা দিয়ে গুলি ছোড়া হয় সেই পিস্তলটা হচ্ছে খুব দামি পিস্তল, ইটালিয়ান পিস্তল, নাম ব্যারেতো। এই ব্যারেতো পিস্তলটি খুব সহজে সব জায়গায় পাওয়া যেত না। বেশ কিছু বছর আগে কিছু ব্রিটিশরা যখন ইটালিয়ানদের উপর আক্রমণ করে, তখন তাদের কাছ থেকে কিছু পিস্তল তারা বাজেয়াপ্ত করে। সেটাই বাজারে কিছুকাল ঘুরেছিল। তাদের মধ্যে ওই ব্যারেতো, দুষ্প্রাপ্য ব্যারেতো পিস্তলের একটা কি করে নাথুরাম গডসের কাছে এলো। 4 নম্বর, আজ পর্যন্ত কেউ জানে না যে কটা গুলি অ্যাকচুয়ালি গান্ধীর গায়ে লেগেছিল। নাথুরাম গডসে তার বয়ানে বলেইছিলেন, তার কোর্ট রুমে, যে আমি ঠিকই করেছিলাম যে আমি 2 বার গুলি চালাবো। তাহলে বারবার বলা হচ্ছে কেন যে 3টে গুলি? আর বলা হচ্ছে 3য় গুলিটা নাকি আশপাশ দিয়ে বেরিয়ে যায়, তার চাদর ফুটো করে বেরিয়ে যায়। তার শেল, তার কার্ট্রিজ পাওয়া গেছে কিনা? আবার কোনো কোনো ক্ষেত্রে বলা হয় 4 নম্বর একটা নাকি গুলি তার শরীরের মধ্যে পাওয়া গেছে, একদম কপাল ভেদ করে। মজার ব্যাপার হচ্ছে এটা 5 নম্বর, সেই ব্যারেতো পিস্তলটা কিন্তু আর পাওয়া যায়নি। সবই আছে, ব্যারেতো পিস্তলটাই নেই। 6 নম্বর, মোহনদাস গান্ধীকে গুলি করে এরা পালিয়ে যাচ্ছিল, এবং পালিয়ে যেতে পারতেন নাথুরাম গডসে, কারণ কোনো সিকিউরিটি তাকে ঠিক সেভাবে আটকানোরই চেষ্টা করছিল না। তাকে আটকালো কে জানেন? ওখানে আমেরিকার এমবাসি একজন দেহরক্ষী। আমেরিকার এমবাসি দেহরক্ষী, সে ব্যাপারটা দেখে নাথুরাম গডসেকে গিয়ে ধরলো এবং দস্তাদস্তি করার পর তাকে অ্যারেস্ট করতে পারলো ওরই চেষ্টাতে। সেই দেহরক্ষীর বয়ান নেওয়া হলো, মানে তার কি হয়েছে না হয়েছে, গডসের সাথে তার কোনো কথা হয়েছে কি হয়নি, যা কিছু বয়ান নেওয়া হলো। সেই বয়ানের কপি আমেরিকান এমবাসির কাছে আজও পড়ে রয়েছে। অর্থাৎ 1948 30শে জানুয়ারির পরে এতগুলো বছর পেরিয়ে গেছে, আজ পর্যন্ত ভারত সরকার দিল্লিতে থাকা আমেরিকান এমবাসি, আমেরিকায় নয়, আমেরিকান এমবাসির কাছে একবারও বলেনি সেই দেহরক্ষীর বয়ানটা আমাদের দিন তো। সেটা ক্লাসিফাইড হয়ে এখনো পর্যন্ত এমবাসির ফাইলেই আটকে আছে। আমরা জানি যে তার মানে সর্বক্ষণের সঙ্গী সেই সময় ছিলেন মনুবেন আভা। এই মনুবেন বা আভাকে একবারও কেন কোর্টে নিয়ে আসা হলো না তাদের বক্তব্য শোনার জন্য? তাদের কি বয়ান, তাদের কি কিছু বলার আছে কিনা? কারণ মনুবেন তো তার আগেই সাংবাদিকদের বলে ফেলেছিলেন যে সেই দিন দুপুরবেলাতে, অর্থাৎ 30শে জানুয়ারি দুপুরবেলাতে নাথুরাম গডসে একবার এসেছিলেন গান্ধীর কাছে প্রণাম করতে, তিনি নিজে দেখেছেন। 10 দিন আগে একজন বোমা ফেলেছেন, তিনি আবার পালিয়ে গেছেন, তিনি আবার ফিরে এসেছেন, প্রণাম করছেন, বেরিয়ে যাচ্ছেন, আবার বিকেলবেলা আসছেন। পুরো ব্যাপারটাই একটা মানে যেন মানে তৈরি করা যেন একটা আসর। 7 নম্বর,
তার উপরে অনেকে অসন্তুষ্ট হয়ে যাচ্ছিলেন, কারণ গান্ধীজি বারবার বলছিলেন তিনি আরেকবার শেষ চেষ্টা করবেন যাতে এই ভাঙা টুকরোকে জোড়া লাগানো যায়, যাতে এই যে ভাগ হয়ে গেছে ভারত পাকিস্তান এই ধর্মের ভিত্তিতে, এটাকে জোড়া লাগানোর জন্য তিনি প্রাণপণ আরেকবার শেষ চেষ্টা করবেন। তার একটাই অস্ত্র, তিনি জনপ্রিয় খুব, তার কথায় সারা দেশের মানুষ উদ্বেলিত হয়। আর তার উপরে এই কথাটা বারবার বলার জন্য সবচেয়ে বেশি ক্ষুব্ধ হচ্ছিলেন তখন লুইস মাউন্টব্যাটেন, গভর্নর জেনারেল তখন তথাকথিত স্বাধীন ভারতের। 8 নম্বর কথা, তিনি প্রত্যেক দিন বিকেল 5টায় বেরিয়ে আসতেন। 5টায় বেরিয়ে এসে সামনে একটা চত্বরে একটা মঞ্চ মতন করা ছিল, সেখানে বসতেন, সেখানে তার ধর্মীয় প্রবচন হতো। তিনি এইসব ব্যাপারে একেবারে খুবই নিখুঁত, একদম সেকেন্ডে সেকেন্ডে টাইম মেনটেন করতেন। সেদিন কিন্তু তার মিনিট 10 দেরি হয়েছিল। কেন দেরি হয়েছিল? কারণ সর্দার প্যাটেল তার সাথে ছিলেন অনেকক্ষণ। এবং সর্দার প্যাটেল কেন ছিলেন? সর্দার প্যাটেল ভীষণ রেগে গিয়েছিলেন। কার ওপরে? জওহরলাল নেহরুর ওপরে। কেন রেগে গিয়েছিলেন? জওহরলাল নেহরুর কাশ্মীর নিয়ে যে হঠকারী সিদ্ধান্ত প্যাটেল কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তিনি মনে করছিলেন নেহরু একদম সর্বনাশ করে ছাড়ছে দেশটার। তখন তাকে গান্ধীজি কি বলেছিলেন বলে কথিত, কারণ অনেকেই ছিলেন সেই সময়, প্যাটেলের সাথে 1:1 সংলাপ হয়নি। তাকে গান্ধীজি এইরকম আশ্বাস কি দিয়েছিলেন যে তিনি এবার কংগ্রেসকে ভাঙবেন, দুটো ভাগ করবেন, একটা ভাগে জওহরলাল নেহরুকে তিনি প্রধান করবেন, আরেকটা ভাগে সর্দার প্যাটেলকে প্রধান করবেন। এবং যেহেতু কংগ্রেসের মধ্যে এবং দেশবাসীর মধ্যে নেহরুর থেকে প্যাটেল বেশি জনপ্রিয়, তাই গান্ধীজি প্যাটেলকে কি আশ্বাস দিয়েছিলেন যে চিন্তা করো না, আগামীতে তার মানে তুমিই প্রধানমন্ত্রী হবে। তখন প্যাটেল অত্য রেগে যাওয়া সত্ত্বেও কিছুটা শান্ত হয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে গেলেন। তখন গান্ধী আস্তে আস্তে মঞ্চের দিকে যেতে আরম্ভ করলেন। তাহলে তার মৃত্যুতে কাদের সুবিধে হলো? কেন মনু বেন রাগ করে বলেই ফেলেছিলেন সেই সময় যে কংগ্রেসের কেউ চাইছেই না বাপুজি বেঁচে থাকুক। এবং তারপরে মনু বেনের আর কোনো তো বয়ান দেওয়া নেওয়া হলোই না। তিনি কোথায় চলে গেলেন? তাকে একটা সিক্রেট জায়গাতে গ্রামে তিনি পড়ে থাকলেন অনেক বছর। কি সম্প্রতি তার ডায়েরি ফায়েরি উদ্ধার করা হয়েছে। আর সেই ডায়েরি যখন প্রকাশিত হবে বা হচ্ছে, তখন জানা যাবে, বোঝা যাবে যে তার কিছু কিছু অংশ সেগুলো চাপা দেওয়া আছে, হয়তো অনেক বিতর্কিত অংশ আছে যেগুলো চাপা দেওয়া আছে। একসময় বিজয়লক্ষ্মী পণ্ডিত তিনি নিজেই বলেছিলেন যে গান্ধী হত্যা আসলে একটা ব্রিটিশ চক্রান্ত। সুতরাং এটা তো ঠিকই নাথুরাম গডসে গুলি চালিয়েছিলেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং নাথুরাম গডসে এটা স্বীকারও করে গেছেন, তার নিজস্ব যুক্তিও তিনি বলে গেছেন, তার কারণ তার সবটা তিনি করে গেছেন, বলে গেছেন, তার ফাঁসিও হয়েছে সবকিছু। কিন্তু তার গতিবিধির ওপরে সেই সময়কার সরকারের আগাগোড়া নজর ছিল। তারা সবকিছু বুঝতে পারছিল এবং ফলো করছিল। এবং ডাইরেক্টলি নাথুরাম গডসের সাথে তাদের কোনো যোগাযোগ হয়তো ছিল না, নিঃসন্দেহেই ছিল না। কিন্তু যাতে নাথুরাম গডসে সফল হয় এবং সেই সফলতাতে যেন বিন্দুমাত্র এদিক ওদিক না হয়, সেই ব্যাপারে কোথাও যেন নিশ্চিত করার একটা চেষ্টা ছিল। এই যে চতুর্থ গুলির কথা যেটা বলা হয়, যেটা নাকি কপাল ভেদ করে গেছে, জানি এটা সত্য মিথ্যা, এটা এইসব নিয়ে যারা চর্চা করেন, গবেষণা করেন, তারাই বলেছেন এটা নাকি তার দেহরক্ষীরাই করেছিল। তারা ইনশিওর করেছিল যদি গডসের গুলি শরীরে এমন জায়গায় লাগে যাতে করে মৃত্যু নাও হতে পারে, তাহলে যদি তা হয় সেই সম্ভাবনাকে সম্পূর্ণ নস্যাৎ করবার জন্য নাকি একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করা হয়েছিল, যাতে করে মৃত্যু নিয়ে আর কোনো চিন্তা না থাকে, এরকম বলা হয়। আমরা যে গল্পগুলো শুনি যে তিনি হেরাম বলতে বলতে মানে শান্তিতে মারা গেলেন, একেবারেই নয়। খুবই কষ্ট পাচ্ছিলেন এবং কাতরাচ্ছিলেন এবং মাটিতে শুয়ে ছটফট করছিলেন। কোনো ডাক্তার আসেনি, কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, সে অপেক্ষাই করা হয়েছে। সুতরাং পুরো ব্যাপারটাই একটা অবশ্যই একটা জোরালো একটা ষড়যন্ত্রের গন্ধ আছে। সত্যি কথা বলতে কি, যত আমাদের পলিটিক্যাল অ্যাসাসিনেশন হয়েছে যেগুলো সবচেয়ে হাই প্রোফাইল, গান্ধী ছাড়া ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী,
বিশেষ করে ওই একটি পরিবার এবং ওই একটা ধারায় যতগুলো হত্যা হয়েছে, একটা দলকেই সবচেয়ে সুবিধে করে দিয়েছে প্রতিবার। রাজনৈতিকভাবে, দেশের সেন্টিমেন্টের দিক দিয়ে দেখতে গেলে, সব দিক দিয়ে একটা আন্তর্জাতিক ইমেজের ভাবমূর্তি দিয়ে দেখতে গেলে একটা গোষ্ঠী বা একটা দল, ফাইনালি একটা পরিবার, তারাই উপকৃত হয়েছে তার দ্বারা। সুতরাং এর থেকে যা বোঝার, আমাদের বুঝে নেওয়াই ভালো। যতটুকু আমরা তো আর ইনভেস্টিগেটর নই, আমরা বিচারকও নই, আমাদের তো আর কোনো কিছু করার নেই। সেই হত্যার সব কার্যকারণ বার করে যাদের ক্ষমতা আছে, যারা করতে পারে, তারা হয়তো সময়ের অপেক্ষা করছে। এগুলো তো সবই তো বললাম না, পলিটিক্যাল গ্যাম্বেল। যদি কখনো একটা পার্টি দেখে যে অন্য পার্টি একটু বেশি বাড়াবাড়ি করছে, তখন এই গান্ধী হত্যার ইয়েটা কিন্তু বার করবো, বা পেপারটা কিন্তু বার করবো চুপ করানোর জন্য। এইগুলোই এখন বেশি রাজনীতি, এইগুলো নিয়েই হয়, এগুলো নিয়ে রাজনীতি হয়। শুধু আমাদের এই জল্পনা কল্পনায় অবধি মানে করা, এবং এছাড়া আর বিশেষ কিছু করার নেই। অতএব এসব কথা বলে বেশি সময় নষ্ট করারও দরকার নেই। এবার আমাদের এগিয়ে যাওয়ার সময় হয়েছে, এবং যারা এইসব কাণ্ড করেছিল, সেই পার্টি, সেই দল আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে আমাদের দেশে। তাদের আর আগামীতে আর কোনো ভূমিকা নেই। তারা নিজেরাও অনেকে এটা বুঝতে পারছে। এবং যদি আজকে আমরা তাদের শাস্তি দিতে না পারি, কাল তাদের শাস্তি দেবে, মহামায়া তাদের শাস্তি দেবে, দিয়েওছে। তাদের ক্রেডিবিলিটি, তাদের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অতএব এই একই কথা নিয়ে মানে ৭০ বছর ধরে কচকচি করে গিয়ে আর বিশেষ কোনো সুবিধা হবে না। হ্যাঁ, উমেশ এবং শাম্ব। অসাধারণ মহারাজ। অরিজিৎ দাসের জিজ্ঞাসার প্রসঙ্গ ধরে আমরা জানতে পারলাম গান্ধীজির যে মারা যাওয়া নিয়ে অনেক লুপহোলস রয়েছে। আপনি বললেন যে ভোট দিয়ে যদি কিছু পাল্টানো যেত তাহলে আমাদের ভোট দেওয়ানো হতো না, সেই অস্কার ওয়াইল্ডের বিখ্যাত উক্তি। আর গান্ধীজির যে হত্যাকাণ্ড, সেটা নিয়েও অনেক জল্পনা কল্পনা রয়েছে মানুষের মধ্যে। কেউ কেউ বলেন যে তিনি বিকেলে গুলিবিদ্ধ হয়েছেন, তাকে খাটে কেন শোয়ানো হলো না, মেঝেতে কেন শোয়ানো হলো। আর সব থেকে বড় কথা যে গান্ধীজির মারা যাওয়ার পর কিন্তু তার পোস্টমর্টেম করা হয়নি। 20 জানুয়ারি বা 20 জানুয়ারি বিড়লা হাউসে বোমা মেরে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তার মধ্যে নাথুরাম গডসেও সেখানে উপস্থিত ছিলেন। তারপরে 30 তারিখে তাকে আবার হত্যার চেষ্টা করা হয়, এবং নাথুরাম গডসে সেই ইটালিয়ান পিস্তল, সে মহারাজ বললেন আমাদের, ইটালিয়ান পিস্তল ব্যারেতো, যেটি দুর্লভ প্রচন্ড, কিন্তু সেটা তিনি কোত্থেকে পেলেন সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং গান্ধীজিকে কটা গুলি মারা হয়েছিল সেটাও কিন্তু জানা যায় না। মহারাজ প্রসঙ্গক্রমে বললেন যে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেও একটা গুলিবিদ্ধ করা হয়। আর গান্ধীজি একদিন দেরি করে আলোচনা সভায় গিয়েছিলেন, 10 মিনিট দেরি হয়েছিল তার। তিনি প্রতিদিন বসতেন তার বাইরে কোনো একটা মণ্ডপে, সেই মণ্ডপে বসে তিনি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করতেন। সেইখানে প্যাটেলের সাথে যে নেহরুর বচসা এবং গান্ধীজির সাথে তার যে আলোচনা, সেটি কি হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায় না। আর মনুবেইনের সেই বিখ্যাত উক্তি যে কংগ্রেসের কেউ চায় না যে তিনি বেঁচে থাকুন, এটা নিয়েও কিন্তু যথেষ্ট এটা কিন্তু যথেষ্ট আলোচনার একটা জায়গা রাখে। নাথুরাম গডসে যাতে সফল হয় সেদিকেও কিছু মানুষের প্রশ্রয় ছিল, এটা অবশ্যই মহারাজ আলোচনা প্রসঙ্গে আমরা জানতে পারলাম। আর গান্ধী পরিবারের হত্যা যে একটি দলকে বারবার করে উপকৃত করেছে, সেটা মহারাজের প্রসঙ্গ থেকে আমরা জেনে বড্ড উপকৃত হলাম। আর উমেশ দা, তুমি যদি এই প্রসঙ্গে কিছু বলো। প্রথমে মহারাজের কাছে জিজ্ঞেস করে নেবো আজকে কি সময় শেষ? আচ্ছা, তো প্রথমে মহারাজকে প্রণাম জানাই। আজকে যে সমস্ত দর্শক যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, আপনারা আলোচনা শুনলেন। আজকে ত্রিপাদ ভূমি অনুষ্ঠান, সেখানে প্রথম জিজ্ঞাসা নিয়ে মহারাজ আলোচনা করেছিলেন, প্রাণের ক্ষুধা, তারপরে বর্তমানে থাকা ইষ্ট চিন্তা নিয়ে আলোচনা হয়েছে, বামন অবতার নিয়ে আলোচনা হয়েছে, এবং শেষে গান্ধী মৃত্যু, যেটার সংক্ষিপ্ত সার আমরা শুনলাম শাম্বর মুখে। অসামান্য পুনরায় একটি পর্ব সাক্ষী হয়ে থাকতে পারলাম আমরা। আজকের অনুষ্ঠানে আমরা যাদের
জিজ্ঞাসা নিতে পারিনি, কিন্তু আমাদের পরিকল্পনায় ছিল। তারা হলেন অরিজিৎ দাস, না মার্জনা করবেন, অরিজিৎ দাসের হয়েছে, বানেশ্বর দাস, সুব্রত চক্রবর্তী, অর্ঘ্য ব্যানার্জি। এছাড়াও আরো অন্যান্য নানা জিজ্ঞাসা আমাদের কাছে আছে, সেগুলো নিয়ে আমরা পুনরায় পর্ব করব। আপনারা সকলে ভালো থাকবেন। আমাদের পুনরায় ফিরতে একটু দেরি হবে। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি সেই সপ্তাহ সঙ্গে একটা বিরতি থাকবে। আরেকটু জানিয়ে দিই যে সপ্তাহ তিনেক মোটামুটি মহারাজ থাকছেন না, সুতরাং এই লাইভ সম্প্রচার আমাদের বন্ধ থাকবে। আমরা দর্শকদের কাছে কিছুটা অপেক্ষা আশা করব, কিন্তু সকলে অনুষ্ঠানগুলো দেখুন, আমাদের নানা ভিডিও আছে, নানা বিষয়ে মহারাজ আলোচনা করেছেন, সেগুলো দেখুন, মানুষের সঙ্গে শেয়ার করুন, এবং সবাইকে শুভরাত্রি শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।